আচ্ছা, দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। আচ্ছা, ফাইন ফাইন। প্রথমে পেরিনিয়াম ধরে তোমাদের কি জিজ্ঞেস করতে পারে? পেরিনিয়ামটা বেসিক্যালি তোমরা পেরিনিয়ামের জন্য প্রিপারেশন নিবা হচ্ছে রিটেনের প্রিপারেশনটা ভালো মতো নিবা, কারণ পেরিনিয়ামের রিটেনের জন্য কিছু কোশ্চেন রেডি থাকে পেরিনিয়াম থেকে। খুব কঠিন প্রশ্ন দিবে না, কারণ এখানে কঠিন প্রশ্ন হওয়ার জন্য এত এত মাল মশলা নাই। মানে স্টুডেন্ট তোমাদের আন্ডারগ্রেডের জন্য এত মাল মশলা এখানে আমরা দিই না। তো যেগুলো দিয়ে থাকি সেগুলো যতটুকু সম্ভব তোমরা জাস্ট ওই যেটা অ্যাজ একটু পড়ে নিবে, বারবার বারবার পড়ে নিলে ক্লিয়ার হয়ে যাবে। সাথে ছবিগুলো দেখবা। প্লাস যখন ভাইভাতে অথবা ডিসেক্টেড বডিতে অথবা ডিসেক্টেড পেলভিস যদি কোনো পেলভিস থাকে, তখন যদি কিছু স্ট্রাকচার দেখাইতে বলে, যদি বাস দেখাতে পারবা, আর সেটাও আমি একটু দেখা দেবো আজকে, যে বডিতে কিরকম হয় পেরিনিয়াম তোমাদের দেখা যায়। আচ্ছা, ফাইন। প্রথমে পেরিনিয়াম তোমাদেরকে জিজ্ঞেস করবো হচ্ছে পেরিনিয়ামের ডেফিনেশন। ফাইন। এই ডেফিনেশনটা এক একটা মধ্যে এক এক রকমের পাবা। যেরকম লেখা আছে যে তোমার ট্রাঙ্কের নিচের দিকে একদম ইনফিরিয়র ট্রাঙ্ক থেকে পেলভিক ডায়াফ্রাম, ঠিক আছে? দেখো, দ্য রিজন অফ দ্য ট্রাঙ্ক ইনফিরিয়র টু দ্য পেলভিক ডায়াফ্রাম। পেলভিক ডায়াফ্রাম কি একটু পরে আমি আসছি। দ্যাট হুইচ ওভারলাইজ দ্য পেলভিক আউটলেট, এটাও পেরিনিয়াম। অথবা পেরিনিয়াম ইনক্লুডস অল স্ট্রাকচারস হুইচ অকুপাই দ্য পেলভিক আউটলেট এন্ড লাই বিলো দ্য পেলভিক ডায়াফ্রাম। দুটাই কিন্তু মেন কথা একটাই, দুটা পেলভিক ডায়াফ্রামের নিচে থাকবে, দুটাতেই কিন্তু সেম। পেলভিক ডায়াফ্রাম ওয়ার্ডটা কমন। সো পেলভিক ডায়াফ্রাম বেসিক্যালি কি? আচ্ছা, আমাদের ভাইবা বোর্ডে একটা কমন কোশ্চেন জিজ্ঞেস করা হয় যে বডিতে যখন ডায়াফ্রাম ধরা হয় এটার নাম কি? তখন তোমরা বলো কি, দিস ইজ দ্য ভিসর অফ দি ডায়াফ্রাম। ফাইন, এটাতে বলো যখন পড়ে আসছো থোরাক্স অথবা অ্যাবডোমেন যখন পড়বে। আচ্ছা, থোরাক্সে পড়ে আসছো ডায়াফ্রাম, তখন কি কোশ্চেন কখন জিজ্ঞেস করেছিল যে বডিতে আর কোথায় ডায়াফ্রাম থাকতে পারে? যদি জিজ্ঞেস হয়তো থোরাক্স কার্ডে ছিল, বাট এখন জিজ্ঞেস করবে আর কোথায় কোথায় ডায়াফ্রাম থাকতে পারে, তখন তোমাদেরকে আরো দুটো ডায়াফ্রাম নাম বলতে হবে। এর মধ্যে একটি হচ্ছে, দেখো, পেলভিক ডায়াফ্রাম, ঠিক আছে? একটি হচ্ছে এই পেলভিক ডায়াফ্রাম, আর একটি হচ্ছে ইরোজিনেটাল ডায়াফ্রাম, যেটা আমি একটু পরে দেখাবো তোমাদেরকে। তো এই পেলভিক ডায়াফ্রাম খেয়াল করে দেখো, তোমরা পেলভিস অলরেডি পড়ে এসেছো, যে ট্রু পেলভিস বা পেলভিক ইনলেট তোমরা পড়েছো। এই যে পেলভিক ইনলেট বাউন্ডারি তোমরা জানো যে কোথা থেকে পেলভিক ইনলেটের বাউন্ডারি ছিল। সো পেলভিক ইনলেটের নিচে দেখো একটা হলো এরিয়া, বেসিক্যালি এভাবে একটা হলো এরিয়ার মতো থাকবে, সেটা গার্ডেড থাকবে বাই পেলভিক ডায়াফ্রাম। এই যে পেলভিক ডায়াফ্রাম, এই পেলভিক ডায়াফ্রামের নিচে আর পেলভিক এই ডট 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 পেলভিক আউটলেট, এই দুটো মাঝখানে যে স্ট্রাকচারগুলো বা যে এরিয়াটা, যে রিজিয়নটা, সেটাকে আমরা বলবো পেরিনিয়াম। সহজ কথায় পেলভিক ডায়াফ্রামের নিচে এবং পেলভিক আউটলেটের মধ্যে উপরে, এই দুটোর মাঝখানে যে রিজিয়নটা বা এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে পেরিনিয়াম। তো এই পেলভিক ডায়াফ্রাম একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার, কারণ পেলভিক ডায়াফ্রাম কিছুটা তোমার মানে এটা হচ্ছে আমাদের যে পেলভিক অর্গানগুলো থাকবে, সেই অর্গানগুলোকে ওরা সাপোর্ট দিয়ে রাখে, ঠিক আছে? উপর থেকে যেহেতু গ্র্যাভিটি প্রেশার থাকে, ভিসেরাল প্রেশার থাকে, অনেক কিছু থাকে, সবকিছুকে সাপোর্ট দেওয়ার জন্য পেলভিক ডায়াফ্রাম নিচের দিকে একটা সাপোর্ট হিসেবে কাজ করে। যেরকম আমাদের লাংসের ক্ষেত্রে যে আমাদের থোরাক্সে যে ডায়াফ্রাম ছিল, সেও একটা ডিভাইড করে, থোরাক্সের অ্যাবডোমেনকে ডিভাইড করে, প্লাস উপর দিকে ওর কিছু স্ট্রাকচার থাকে, নিচে বেশ কিছু স্ট্রাকচার থাকে। সেম পেলভিক ডায়াফ্রামের উপরে কিছু স্ট্রাকচার থাকে, নিচে কিছু স্ট্রাকচার থাকে, এবং সেই পেলভিক অর্গানগুলোকে সাপোর্ট দেয়, তাদের ওয়েটগুলোকে সে সাপোর্ট দেয়। কোনো কারণে যদি পেলভিক ডায়াফ্রাম ছিঁড়ে যায় বা যদি এটার মাসেলগুলো ল্যাক্স হয়ে যায়, সেই সকল কন্ডিশনে দেখা যাবে যে পেলভিক যে অর্গানগুলো, সেগুলো হয়তো তার প্রপার পজিশন না থেকে নিচের দিকে চলে আসতে পারে বা ঝুলে যেতে পারে, ঠিক আছে? কোথাও কনফিউশন থাকলে বলবা, আমি আস্তে আস্তে বলার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। একটু বুঝতে কষ্ট হতে পারে, তারপর বলবো, আমি চেষ্টা করবো বোঝানোর জন্য। ফাইন, দ্যাট মিনস পেলভিক ডায়াফ্রাম, পেলভিক আউটলেট, মাঝামাঝি যে এরিয়াটা, এটার নাম হচ্ছে পেরিনিয়াম। আচ্ছা, এখন নেক্সট হচ্ছে এটা বাউন্ডারিটা দেখো। সো এক্ষেত্রে আমি এটা ডায়াগ্রামেটিক ছবি দিতে পারতাম, বাট আমি রিয়েল ছবি দিয়েছি। দেখো বিশ্রাম সিং এটা ডায়াগ্রামেটিক ছবি দেওয়া আছে, আর এখানে রিয়েল ছবি। রিয়েলটা থাকলে কি হবে, ভিসেরাতে যখন তোমরা যাবা, বডিতে যখন যাবা, তখন কিন্তু এরকম একটা বডি থাকবে, স্ট্রাকচার থাকবে, বা একটা তোমার এই রিজিয়নটা যদি দেখাতে বলে, সেক্ষেত্রে তোমাদেরকে ওখানে মার্ক করে দেখাতে হবে যে কতটুকু এরিয়া আমাদের পেরিনিয়াম। তো পেরিনিয়ামটা সেই জায়গা
দেখো আলটিমেটলি ফিমেলদের ক্ষেত্রে দেখো, এটা ফিমেল অর্গানের ক্ষেত্রে মন্স পিউবিস থাকবে উপরে, ঠিক আছে, একদম উপরে থাকবে মন্স এন্টিরিয়রলি থাকবে, আর মেলদের ক্ষেত্রে থাকবে স্ক্রটাম। স্ক্রটাম থাকবে মেলদের ক্ষেত্রে, ফিমেলদের থাকবে হচ্ছে মন্স পিউবিস এন্টিরিয়রলি। পোস্টুরলি থাকবে এখানে বাটক, পোস্টুরলি থাকবে বাটক, ঠিক আছে। আর যে তোমার ইচ সাইডে থাকবে আপার মিডল অ্যাসপেক্ট অফ দ্য থাই, আপার মিডল অ্যাসপেক্ট অফ দ্য থাই। তাহলে এই যে ডায়মন্ড শেপ একটা এরিয়া, এই এরিয়াটাকেই বলা হচ্ছে পেরিনিয়াম। মেলদের ক্ষেত্রে স্ক্রটাম থেকে শুরু হয়ে সেম বাটক পর্যন্ত যাচ্ছে, ফিমেলদের ক্ষেত্রে মন্স থেকে শুরু করে বাটক পর্যন্ত যাচ্ছে। কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। ক্লিয়ার। আচ্ছা, যেটা হচ্ছে আলটিমেটলি যেটা হবে, দেখো একটু পার্থক্য যেখানে, যে আমাদের ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে এই পেরিনিয়ামের মধ্যে এই জায়গাটা কেন ওভারলুক করা হয় জানো? কারণ মানে যদি যে জীবন থেকে হিসাব করে বলো, এই যে এই রিজিয়নটা সবসময় ওভারলুক রিজিয়নই থাকে। কারণ এটা হচ্ছে যদি তোমার মানে এটা অলরেডি বডি একদম লোয়ার পার্টে থাকে, লোয়ার পার্টে থাকে দেখে এখানে মানে এখানকার কোনো রকমের ডিজিজ বলো, এখানকার কোনো রকম কন্ডিশন বলো, ইউজুয়ালি কিন্তু চোখে দেখা যায় না। যদি দেখতে হবে ডেফিনেটলি কোনো ডক্টরের কাছে যেতে হবে বা কারো হেল্প লাগবে। সো এই জায়গাটা বাস্তব অর্থ তোমার পায়ে কোনো সমস্যা তুমি দেখতে পাবে না, পেরিনিয়াম রিজনে কোনো সমস্যা তুমি চাইলে দেখতে পাবো না, সহজে দেখতে পাবো না। তো এটা দেখতেও যেরকম কষ্ট, এটা রিলেটেড, এটা পড়তে একটু কষ্ট, এটা আগে থেকে বলে দিলাম। আচ্ছা ফাইন, এখানে খেয়াল করে দেখো মেলদের ক্ষেত্রে এই যে ডায়মন্ড শেপ যে রিং এরিয়াটা, এরিয়ার মধ্যে একটা অরিফিস থাকবে, এখানে কি থাকবে? অ্যানাল অরিফিস থাকবে। আর ফিমেলদের ক্ষেত্রে থাকবে কয়টা? এখানে অ্যানাল থাকবে, হ্যাঁ তিনটা অ্যানাল থাকবে, ভ্যাজানাল থাকবে, ইউরোথ্রাল, ঠিক আছে। সো এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। তো পেরিনিয়ামটা বেশি দেখতে এরকম। দেন আমরা চলে আসি হচ্ছে, এটা ছিল হচ্ছে আগে যেটা দেখালাম সেটা হচ্ছে তোমার সারফেস থেকে কিভাবে দেখতে পারি। এখন যদি আমি এই সব স্কিন সব টিস্যু সব সরানোর পর বনি ল্যান্ডমার্কটা কি হবে? বনি ল্যান্ডমার্কটা দেখো, আমি এটা নিচ থেকে দেখছি, এই ছবিটা কিন্তু আমরা নিচ থেকে দেখছি, ঠিক আছে। নিচ থেকে দেখবো সিমফাসিস, সামনে দেখবো সিমফাসিস পিউবিসের লোয়ার মার্জিন, এটা কনজয়েন্ট ইসিও পিউবিক রামাই, ঠিক আছে। এটা হচ্ছে স্যাক্রোটিউবেরাস লিগামেন্ট, আর হচ্ছে কক্সিস, ফাইন। সো এই পাশটি ঘুরে সেম মার্জিন এ পাশেও, এটা নিচ থেকে দেখছি উপর থেকে না কিন্তু। সো এটা হচ্ছে আমাদের পেরিনিয়াম, ফাইন। পেরিনিয়ামকে যদি তোমাদের একটা জিনিস বলি, পেরিনিয়াম যে কখন বলা যায় পেরিনিয়ামটা কিভাবে দেখবা, অবশ্যই বলতে হবে যে এটা আমরা লিথোটমি পজিশনে দেখবো। লিথোটমি, যেখানে বিছানায় শুয়ে থাকবে পেশেন্ট অথবা তোমার ক্যাডাভার শোয়ানো থাকে, পা দুটো উঠানো থাকবে, ঠিক আছে, পা দুটো উঠানো থাকবে, তাহলে তুমি নিচ থেকে পেরিনিয়াম দেখতে পাবা। তুমি যে বড় পেরিনিয়াম কিভাবে দেখবো, তখন যদি বলতে না পারো জিজ্ঞেস করতে পারবে কোন পজিশনে পেরিনিয়াম দেখি, বলবে লিথোটমি পজিশনে আমরা পেরিনিয়ামটা ক্লিয়ারলি ভিজুয়ালাইজ করতে পারি, ফাইন। সো পেলভিক আউটলেট বাউন্ডারি বলো, আর পেরিনিয়ামের তোমার যদি তোমার বাউন্ডারিটা বলো যে বনি ল্যান্ডমার্ক কিভাবে পাই। সো দিস ইজ আ বনি ল্যান্ডমার্ক। এখন চলে আসি আমি পেরিনিয়ামের এই যে বললাম একটু যে পেলভিক ডায়াফ্রাম। তো পেলভিক ডায়াফ্রামটা বেসিক্যালি কি রকম থাকে দেখো, এখানে লেখা আছে লিভিট্রো পেলভিক ডায়াফ্রাম, দেখো লিভিট্রো এন্ড কক্সিজিয়াস, এই দুটো মাসল নিয়েই পেলভিক ডায়াফ্রাম তৈরি হচ্ছে। তো তোমরা কক্সিজিয়াস মাসল, এই দেখো এই যে কক্সিজিয়াস মাসল, এটা বড়টা মাসল, আর এটা হচ্ছে লিভিট্রো অ্যানাই মাসল। তো লিভিট্রো অ্যানাই মাসলে তিনটা হেড থাকে, ঠিক আছে। একটা হচ্ছে তোমার ইলিওকক্সিজিয়াস, পিউবোকক্সিজিয়াস আর ইস্টোকক্সিজিয়াস। এর মধ্যে ইস্টিওটা বাদ দিয়ে এর পাশে দেখো ইলিওকক্সিজিয়াস আর পিউবোকক্সিজিয়াস। দ্যাট মিন্স কক্সিসের সাথে আইলেমের যে মাসলটা এবং কক্সিসের সাথে পিউবিসের যে সম্পর্ক, যে মাসলটা, এই দুটো পার্ট নিয়ে প্লাস এখানে যে আমার শুধু কক্সিসের যে মাসল, শুধু কক্সিজিয়াস মাসল, সো এটুক এরিয়া প্লাস এর পাশে একটু। আপনার অন্য কত বেশি ভাব ধরতেছে, এই কে কথা বলতেছে? মিউট করো। এই করে ক্লাসে মাঝখানে কথা বলতেছে কেন? তাহলে ইলোকক্সিজিয়াস, পিউবোকক্সিজিয়াস আর শুধু কক্সিজিয়াস মাসল, এই তিনটা মাসল মিলে তৈরি হচ্ছে আমাদের পেলভিক ডায়াফ্রাম। তাহলে ইস্টিওকক্সিজিয়াস যেটা, যেটা ইস্টিয়ামের সাথে যে কক্সিসের যে আরেকটা মাসল যদি থেকে থাকতে, সেটা কোনো অ্যাটাচমেন্ট নাই। সো পেলভিক ডায়াফ্রাম হচ্ছে
দেখতে পাচ্ছ এখানে একটা ব্রড, একটা কি বলবো, একটা ফ্যান শেপ বলতে পারো, বা একটা পাতার মতো বিছানো একটা মাসল বসে আছে এখানে, যেটা মোটামুটি উপর থেকে যে ভেতর যে স্ট্রাকচার গুলোকে সাপোর্ট দিচ্ছে। দিস ইজ দ্য পেলভিক ডায়াফ্রাম। তো পেলভিক ডায়াফ্রামটা দেখতে হলে আমাদেরকে দেখতে হবে কিন্তু পেলভিসটাকে ধরে দেখতে হবে, পেলভিসের ভেতর দিকে থাকবে মাসল গুলো, পেলভিস ধরে ভেতরে দেখতে হবে। তো আমাদের যে ভিসেরা থাকে বা আমাদের যে ক্যাডাভার থাকে, সেক্ষেত্রে আমরা এই পেলভিক ডায়াফ্রামটা এভাবে দেখতে পারি না, দেখতে পারি হয়তো, মানে ভালো যে প্রপার ডিসেকশন করা যায় তাহলে দেখা যায়, কিন্তু ওভাবে ডিসেকশন করা একটু টাফ। সবগুলো অর্গান যদি সরে, আমি তোমারটা যদি পেলভিস পাই, মাঝখানে যদি ব্লাডার প্লাস হচ্ছে আমাদের যে অর্গান, ইন্টারনাল অর্গানগুলো, পেলভিক অর্গান সরাতে পারি, সেক্ষেত্রে আমি পেলভিক ডায়াফ্রামটা হয়তো মাসলগুলো ধরে আমি আইডেন্টিফাই করতে পারবো। পরীক্ষা সবসময় এটা ভাবে জিজ্ঞেস করে না, জিজ্ঞেস করে তখন মাসেল নামগুলো বলে দিবা যে পেলভিক ডায়াফ্রাম ইজ ফর্মড বাই দিস মাসল। ঠিক আছে, ফাইন। এখন এটা হচ্ছে 3D ছবি, এই সেম দেখো একটা বড় একটা মাসল জুড়ে আছে এই জায়গাটা পেলভিক ডায়াফ্রাম। সো এটা একটা ডায়াফ্রামে অ্যাকশন করে, সাপোর্ট দিচ্ছে ইন পেলভিক অর্গানগুলোকে। এটা সাইড থেকে দেখতে পাচ্ছ সেম মাসলই সাইড থেকে এই যে পেলভিক তোমার হচ্ছে ডায়াফ্রাম গুলো সাইড থেকে। ঠিক আছে, আচ্ছা ফাইন। তাহলে পেলভিক ডায়াফ্রাম হচ্ছে একটা শীট অফ মাসকুলার পার্টিশন হুইচ সেপারেটস পেলভিক ক্যাভিটি ফ্রম দ্য পেরিনিয়াম। কম্পোনেন্ট বললাম ইলিভেটরাইন এন্ড কক্সিজিয়াস। এখন এটার মধ্যে দুটো ওপেনিং আছে, একটা হচ্ছে হায়াটাস ইউরোজেনিটালিস আর হায়াটাস রেক্টালিস। সো বুঝতেই পারছো যে ইউরোজেনিটালিস দিয়ে হচ্ছে ইউরিনারি সিস্টেম আর জেনিটাল সিস্টেম রিলেটেড কথাবার্তা, আর রেক্টালিস মানে রেক্টাম রিলেটেড কথাবার্তা। হায়াটাস মানে হচ্ছে আলটিমেটলি ওপেনিং, তোমরা জানো যে হায়াটাস মানে একটা ওপেনিং। তাহলে কি হচ্ছে, এই যে দেখো আমি যদি এখন সে আবার দেখি পেলভিক ডায়াফ্রামটাকে, তো এই যে এই হচ্ছে পেলভিক ডায়াফ্রাম। তো এটা হচ্ছে ইউরোজেনিটাল হায়াটাস, এটা আর হচ্ছে অ্যানাল হায়াটাস বা রেক্টাল হায়াটাস। এই দুটো হায়াটাস দেখা যায় এখানে। ঠিক আছে, তো কেউ জিজ্ঞেস করলে যে এখানে কোনো ওপেনিং আছে কিনা পেলভিক ডায়াফ্রামে, অবশ্যই আছে, দুটো ডায়াফ্রামে আমি ওপেনিং দেখতে পাই, একটা হচ্ছে ইউরোজেনিটাল হায়াটাস পাবো, একটা তোমার অ্যানাল হায়াটাস পাবো। আচ্ছা, এখন আমি এই ছবিটা আবার একটু দেখাই তোমাদেরকে। আচ্ছা, যদি এটা এই, আচ্ছা এই রিজিয়নটা, এই ছবি দেখো, এই রিজিয়নটা যদি তোমার হয় হচ্ছে পেরিনিয়াম, তো পেরিনিয়ামকে মাঝখানে আমরা দুভাগে ভাগ করতে পারি। কিভাবে ভাগ করি, এখন চলে আসো। দেখো সে এই রিজিয়ন, এটা ডিসেক্টেড বডি, এক্ষেত্রে দেখো সেই আমাদের বোনস গুলো দেখা যাচ্ছে যে কনজনিশিয়াল গ্রামাই, টিপ অফ দ্য কক্সিস, এই সে ডায়মন্ড এরিয়া অফ দ্য পেরিনিয়াম। ঠিক আছে, সো আমি যদি বলি যে এখানে যে তোমার ইসচিয়াল টিউবারসিটি ছিল, যেটা একটা বাউন্ডারি ওর, ইসচিয়াল টিউবারসিটি এন্টেরো মার্জিন থেকে যদি একটা লাইন আমি টানি, এক ইসচিয়াল টিউবারসিটি থেকে আরেক ইসচিয়াল টিউবারসিটি পর্যন্ত ডট 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 লাইন দেখতে পাচ্ছ। এর সামনে যে যেটা সেটা হচ্ছে ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল, পেছনে একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অ্যানাল ট্রায়াঙ্গেল। ওই নামই পরিচয়, ইউরিনারি সিস্টেম আর জেনিটাল সিস্টেম রিলেটেড কথাবার্তা হবে এখানে, আর অ্যানাল ট্রায়াঙ্গেল অ্যানাল রিলেটেড কথাবার্তা হবে, অ্যানাস রিলেটেড। সো ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল এবং অ্যানাল ট্রায়াঙ্গেল, এই দুটো ট্রায়াঙ্গেল ইম্পর্টেন্ট, কারণ তোমার হচ্ছে ইসচিয়াল টিউবারসিটি এন্ড থেকে আমি একটা ইমাজিনারি লাইন টানবো, এটা কিন্তু একটা ইমাজিনারি লাইন হবে, দিয়ে দুটো ট্রায়াঙ্গেল আমি ভাগ করে ফেললাম আমরা পেরিনিয়ামকে। ঠিক আছে, এখন যেটা হচ্ছে এই পেরিনিয়ামকে ভাগ করতে হলে আলটিমেটলি আমরা লিভিং বডিতেও ভাগ করতে পারি। ঠিক আছে, ইসচিয়াল টিউবারসিটি আমরা আইডেন্টিফাই করতে পারি লিভিং বডিতে, লিথোরামি পজিশনে। আর যদি লিভিং বডিতে না হয়, যেমন ডিসেক্টেড বডি থাকে, তো তারও সহজেই পাবো, কারণ এখানে বোনস গুলো প্রমিনেন্ট থাকবে, খুব ডাইরেক্টলি ভিজুয়ালাইজড হবে। তো আমরা খুব সহজেই দুটো ট্রায়াঙ্গেলে ভাগ করতে পারবো। এই ভাগটা জিজ্ঞেস করে যে পেরিনিয়ামকে কিভাবে ভাগ করা যায়, কিভাবে ভাগ করে, সে ভাগগুলোর নাম কি, যে ট্রায়াঙ্গেলগুলো ফর্মেশন হচ্ছে ট্রায়াঙ্গেলগুলোর নাম কি। ঠিক আছে, সো এটা ফিমেলের ক্ষেত্রে দেখাচ্ছি, মেলের ক্ষেত্রে অবভিয়াস একই হবে, শুধু ট্রায়াঙ্গেলের মধ্যে স্ট্রাকচার চেঞ্জ হবে, বাট ট্রায়াঙ্গেল তো সেম। মেলের ক্ষেত্রে ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল এন্ড অ্যানাল ট্রায়াঙ্গেল, ফিমেলের ক্ষেত্রে ইউরোজেনিটাল এবং অ্যানাল ট্রায়াঙ্গেল। আচ্ছা, এটা সেই ছবিটাই আরো ক্লিয়ারলি দেখ, আরো এটা ভিসনামের ছবি। এই দেখো সেই ইমাজিনারি লাইন দিয়ে দুটো ট্রায়াঙ্গেল ভাগ করে ফেললাম, এটা হচ্ছে মেলের ক্ষেত্রে, এটা হচ্ছে ফিমেলের ক্ষেত্রে। এখন এই ট্রায়াঙ্গেল গুলো ইম্পর্টেন্ট, কারণ ট্রায়াঙ্গেল গুলো শর্টকাট হিসেবে আসতে পারে। ট্রায়াঙ্গেল গুলো ডায়াফ্রাম, যেরকম ডায়াফ্রাম গুলো যেরকম শর্ট নোট হিসেবে আসে, ট্রায়াঙ্গেল গুলো অনেক সময় শর্ট নোট হিসেবে আসে। সো ট্রায়াঙ্গেল গুলো ইম্পর্টেন্ট, কারণ ট্রায়াঙ্গেল গুলো বেশিরভাগ ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল ঘিরেই এই পেরিনিয়ামের পড়াশোনাটা বেসিক্যালি।
এই আর অ্যানাল ট্রায়াঙ্গেল অল্প একটু পড়া আছে, কিন্তু পুরো পড়াটাই ইউরোজেনিটাল সিস্টেমের পেএনএম এ হচ্ছে ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেলকে ঘিরে এর ভেতরে কি আছে, এর ভেতরে কি স্ট্রাকচার থাকে না থাকে, আবি যাবি সবকিছু মিলে। সো ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেলটা খুব বেশি ইম্পর্টেন্ট দিয়ে পড়তে হবে, বেসিক্যালি মেইনলি তোমার হচ্ছে রিটেন পারপাসের জন্য। তাহলে ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল এই রিজিয়নটা দেখতে পাচ্ছি আমরা। তো বাউন্ডারি খুব সহজ, তোমরা জানো, কিছুই তো নয়, আগে যেরকম বললাম লোয়ার মার্জিন অফ সিম্ফাসিস পিউবিস থাকবে, সাথে থাকবে আর্কুয়েট পিউবিক লিগামেন্ট, এখানটা পিউবিক লিগামেন্ট থাকবে লোয়ার বর্ডার অফ মার্জিন অফ দ্য সিম্ফাসিস পিউবিস, সেটা হচ্ছে আর্কুয়েট পিউবিক লিগামেন্ট, এটা আর্ক করে থাকবে একটু, ঠিক আছে ফাইন। পোস্টেরিয়র থাকবে ওই যে সেই ইমাজিনারি লাইন, যেটা ইসিয়াল টিউবারস এন্ট্রো বর্ডার থেকে আমরা টানবো, এক ইসিয়াল টিউবারস থেকে আরেক ইসিয়াল টিউবারস টানবো। আর দুপাশে কি থাকবে, কনজয়েন্ট ইসিওপিউবিক রামাই। সো এটা হয়ে গেল তোমার ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেলের বাউন্ডারি। বুঝতে পারছো তোমরা? Yes, sir. জি স্যার। এখন চলে আসো, যদি আমি এই এটাকে এই ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেলকে একদম পেছন থেকে ধরো স্কিন থেকে ভেতর দিকে যাওয়া শুরু করি, প্রথমে স্কিন বাইরে থেকে দেখলাম স্কিন, তারপর ভেতর দিকে যাব, তাহলে এই ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল আমি কি কি স্ট্রাকচার বা কি জিনিস পেতে পারি? প্রথমে কি পাবো? প্রথমে পাবো হচ্ছে একদম ডিপে সুপারফিশিয়াল পাবো স্কিন, তারপর সুপারফিশিয়াল ফাসা পাচ্ছি, এটা একটা পাবো। আর একদম মোস্ট ডিপে কি পাবো, এটা আমি একটু ক্লিয়ারলি পর ছবিতে দেখাবো। ডিপে পাবো থিন এন্ডোপেলভিক ফাসা, যেটা পেলভিস এবং তোমার পেলভিসের ইনার লেয়ারটাকে কভার করে একটা ফাসা, সে এন্ডোপেলভিক ফাসা, এটা সুপারফিশিয়াল এবং ডিপ। আর এই ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেলটা তোমার দুটো পার্টে ভাগ হয়। যে ট্রায়াঙ্গেলটা দেখলাম, এই যে ট্রায়াঙ্গেলটা ভেতর দিকে ধরো, আমি এই ছবিটা জাস্ট দেখো, ধরো এই যে একটুক জায়গা ধরো ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল, ধরো একটু পুরো জায়গাটা, ঠিক আছে, এই যে আমি কাজটা ঘুরছি দেখো, আমি কিন্তু এখন ভেতরে চলে গিয়েছি, আমি কিন্তু দেখো ব্লাডার যেহেতু সামনে চলে আসছে, সো দেখতে পাচ্ছি ভেতর অর্গান এরিয়া। তো এটুকু হচ্ছে তোমার ধরলাম ইউরোজেনিটাল, তোমার হচ্ছে ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল। তো এই ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেলের ভেতর দিকে একটা লেয়ার পাবো হচ্ছে, আমি এদিকে পাবো স্কিন, এদিকে পাবো স্কিন উইথ সাবকুটানিয়াস সুপারফিশিয়াল ফাসা, আর ডিপে পাবো এন্ডোপেলভিক ফাসা। এন্ডোপেলভিক ফাসা কোথায়, এটা একটু পরে আমি দেখাচ্ছি, এন্ডোপেলভিক ফাসা। আর এই এন্ডোপেলভিক ফাসা আর যে রিজিয়নটা টোটাল যে ইউরোজেনিটাল ডায়াফ্রাম যে এরিয়াটা, এটাকে দুই ভাগে ভাগ করে একটা মেমব্রেন দিয়ে, নাম হচ্ছে পেরিনিয়াল মেমব্রেন। এটা একটু পরে আমি পেরিনিয়াল মেমব্রেনটা ডিটেইলস বলবো। সো এটা খুব স্ট্রং একটা মেমব্রেন, পেরিনিয়াল মেমব্রেন। এই পেরিনিয়াল মেমব্রেনের উপরে একটা স্পেস ক্রিয়েট হয়, নিচে একটা স্পেস ক্রিয়েট হয়, ঠিক আছে। মানে ধরো এই খেয়াল করে দেখো, এই যে আমার কাজটা ঘুরেছে দেখো, এই যে ডট ডট একটা চিকন সাদা লাইন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? জি স্যার। এই ছোট লাইনটা হচ্ছে পেরিনিয়াল মেমব্রেন। দেখো ও কিন্তু আলটিমেটলি এই বোনস সাথে এবং এই বেলসের সাথে লাগানো থাকে, ওটা এক্সট্রা মেমব্রেন। মানে ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল ধরো এরকম একটা ক্যাভিটির মতো, এই এটা একটা ক্যাভিটি ইউরোজেনিটাল ডায়াফ্রামটা, এই ক্যাভিটির মাঝখানে আরেকটা দেখো তোমাকে, আচ্ছা ধরো এটা হচ্ছে ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল, এরকম একটা ক্যাভিটি, ঠিক আছে। এই ক্যাভিটির মাঝখানে আরেকটা মেমব্রেন থাকবে, সে এই মেমব্রেন দিয়ে উপরে একটা অংশ নিচে একটা অংশ, একদম পুরো উপরে অংশ না, বাট মেমব্রেনটার উপরে একটা অংশ নিচে একটা অংশ দুটো স্পেসে ভাগ করে, সেটা হচ্ছে তোমার ইউরোজেনিটাল। আচ্ছা, সেটা হচ্ছে দুটো স্পেস, একটা ডিপ পেরিনিয়াল স্পেস আর সুপারফিশিয়াল পেরিনিয়াল স্পেস। তো পেরিনিয়াল মেমব্রেনের সাপেক্ষে কথাটা বলতে হবে, কেন বলতে হবে, কারণ পেরিনিয়াল মেমব্রেনের উপরে যে অংশটুকু সেটুকু হচ্ছে ডিপ পেরিনিয়াল স্পেস, আর নিচে যে অংশটুকু সেটা হচ্ছে সুপারফিশিয়াল পেরিনিয়াল স্পেস। আমি ক্লিয়ার ছবি দেখাবো, তো তখন তোমরা বুঝতে পারবা। আচ্ছা, এবার দেখো এটা বিশ্রামের ছবি। এই যে দেখো, এটা হচ্ছে তোমার এই নিচের লেয়ারটা দেখো, এটা আমি কিন্তু এখন এই জায়গার মধ্যে কিন্তু পেরিনিয়াম চলছে, যেগুলো সব পেরিনিয়াম অংশ। তো পেরিনিয়ামের ভেতরকার এটা হচ্ছে স্কটাম, ঠিক আছে। সো এই যে সবুজ যে বাউন্ডারি দেখা যাচ্ছে, সবুজ বাউন্ডারি যে নিচের যে লেয়ারটা দেখা যাচ্ছে, এটি হচ্ছে পেরিনিয়াল মেমব্রেন। সো এই পেরিনিয়াল মেমব্রেনের নিচে যে অংশটুকু সেটাকে বলে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ। আর পেরিনিয়াল মেমব্রেনের উপরে, উপরে বলতে আবার এই এত উপরে না, এই যে এখানে যে সাদা সাদা জায়গা পেলভিসের ভেতরে, সেই জায়গাটা কিন্তু না, এই জায়গাটা খুব লিমিটেড। কিরকম লিমিটেড, এই সবুজ বাউন্ডারি থেকে এই সবুজ বাউন্ডারি, একটু বাউন্ডারির মধ্যে যেটুকু জায়গা, এটাকে বলে ডিপ পেরিনিয়াল পাউচ। এটা সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ অথবা সুপারফিশিয়াল পেরিনিয়াল স্পেস,
আর ডিপ পেনিয়াল পাউচ অথবা ডিপ পেনিয়াল স্পেস, ঠিক আছে। সো আমাদের তাহলে ডিপ পেনিয়াল পাউচটা ছোট একটু জায়গা, মানে এরিয়াটা কম, আর সুপারফিশিয়াল এরিয়াটা কত বড়, সে আলটিমেটলি এটা বাউন্ডারি কিভাবে দেখানো হচ্ছে দেখো, এই ব্লু কালারের মার্জিনটা খেয়াল করে, এটার নাম হচ্ছে কলিস ফাসা। এটা কি একটু পরে বলছি। কলিস ফাসা, এই কলিস ফাসাটা দেখো এই বাউন্ডারি যতটুকু যাচ্ছে খেয়াল করে দেখো, যতটুকু যাচ্ছে এই পুরো জায়গাটা জুড়ে যে স্পেসে যা দেখতে পাচ্ছ এটা সবই হচ্ছে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ। দ্যাট মিন্স একটা হিউজ এরিয়া মানে তুলনামূলকভাবে ডিপের তুলনায় এটা বড় এরিয়া, বা ডিপটা দেখো একদমই অল্প, এই সবুজ বাউন্ডারি উপরে সবুজ বাউন্ডারি, তার মাঝখানে যে স্পেস, ঠিক আছে। এতটুকু ক্লিয়ার তোমাদের? জি স্যার। আচ্ছা পেনিয়াল বডিটা আসবো হ্যাঁ, এটা সব সিস্টেমেটিক ওয়েতে একটা পর একটা আসবো। পেনের বডি এখন বলছি না, কারণ বললে কনফিউজ হয়ে যাবে, আসবো আমি। আচ্ছা স্যার সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচটা কি পুরোটা স্ক্রোটামকে মানে করবে, কভার করবে? হ্যাঁ আমি বলছি, এটা এখন বলবো লাস্ট কথা। আমরা জানি আমাদের অ্যাবডোমিনে যখন লোয়ার পার্টে যখন চলে আসছে, মিউট করো তো, কথা হচ্ছে। আচ্ছা অ্যাবডোমিনে কিন্তু ওখানে তোমাদের একটা কিন্তু আমাদের কিন্তু ডিপ মেমব্রেনাস লেয়ার ছিল আর সুপারফিশিয়াল, আমাদের যখন লোয়ার পার্টে অ্যাবডোমিনে ছিল তখন কিন্তু আমাদের দুটো লেয়ারে ভাগ ছিল, একটা হচ্ছে মেমব্রেনাস লেয়ার, একটা হচ্ছে আর কি লেয়ার ছিল, একটা সুপারফিশিয়াল লেয়ার, একটা ডিপ মেমব্রেনাস লেয়ার। অ্যানসার দাও। সুপারফিশিয়াল ফার্স্টে দুটো লেয়ার ছিল না, একটা সুপারফিশিয়াল ডিপ, ডিপটা ছিল কি মেমব্রেনাস স্যার। লেয়ার, পরে তো আসছিল, এটা পড়ানো হয়েছে আমি জানি, অ্যাবডোমিনাল যখন পড়ানো হয়েছে লোয়ার পার্টের দিকে, সেখানে কিন্তু দুটো লেয়ারের স্পিড হয়ে যায়, সেই স্পিডটা মধ্যে একটা হচ্ছে সুপারফিশিয়াল, একটা ডিপ। তো যে মেমব্রেনাসটা তো ডিপ লেয়ার, তো মেমব্রেনাস যে লেয়ারটা, যেটা ধর এই যে বাউন্ডারি দেখতে পাচ্ছ নীল কালার, এটাই সে মেমব্রেনাসের লেয়ারটা, ঠিক আছে। এটাকে আরেকটা নাম হচ্ছে ফাসা স্কারপা। ফাসা ক্যাম্পার ছিল সুপারফিশিয়ালটা, আর ফাসা স্কারপাটা হচ্ছে ডিপ মেমব্রেনাস লেয়ারটা। সো এই ডিপ মেমব্রেনাস লেয়ারটা দেখো, সে কিন্তু ভেতর দিয়ে কভার করে আসছে, করে এসে সে আলটিমেট নিচের দিকে আসবে, অ্যাবডোমিনের লোয়ার পার্ট থেকে নিচের দিকে এসে সে যে পেনিসের নেক পর্যন্ত আসবে, এবং নেক পর্যন্ত সে দেখো একটুকে সে আবার পেনিসের নেককে সার্কেল করে আবার উপরে উঠে যাবে, করে আবার সে স্ক্রটামকে পুরোটা জুড়ে, স্ক্রটাম ভেতর দিয়ে পুরোটা জুড়ে কভার করে আলটিমেটলি তারা গিয়ে এই তোমার যে সুপারফিশিয়াল বা পেনাল যে মেমব্রেন গিয়ে অ্যাটাচমেন্ট বা ওখানে গিয়ে লেগে যাবে, ঠিক আছে। তাহলে এই যে ফাসা স্কারপা যেটা ছিল, সে যতটুকু এরিয়া জুড়ে যাচ্ছে সে কিন্তু পুরোটাকে র্যাপ করে নিচ্ছে, এবং পেনিসে পুরোটাকে র্যাপ করছে, সে আলটিমেটলি স্কটামের ভেতরে ইন্টারনাল যে সার্ভার কেউ র্যাপ করছে পুরোটা জুড়েই, সো পুরোটা জুড়ে কিন্তু সে র্যাপ করছে। যে আমাকে একটু যে জিজ্ঞেস করেছে স্যার স্কটাম পুরোটা জুড়ে থাকে, হ্যাঁ এটা স্কটাম পুরোটা জুড়ে থাকে, প্লাস পেনিসেও থাকে, কিন্তু পেনিসের গ্ল্যান্স বাদ দিয়ে নেক পর্যন্ত থাকে, প্লাস তার অ্যাবডোমেন পর্যন্ত চলে যায়। কেন এত ডিটেলস বলছি, কারণ এটা একটা ক্লিনিক্যাল কন্ডিশন আছে। এই ক্লিনিক্যাল কন্ডিশনটা তোমরা অ্যাবডোমেন পড়ার সময় পড়েছিলা। অ্যাবডোমেনের প্রথম দিকে ছিল যে ওই যে যদি ইউরোথ্রা রাপচার হয়, ডক্টরটা ছিল এটা, ইউরোথ্রা রাপচার তাহলে ইউরিন কোথায় যায়, কতটুক পর্যন্ত ছড়িয়ে যাবে, এক্সট্রা ভেজিটেড ইউরিন কতটুক পর্যন্ত ছড়াবে, কতটুক যাবে, এক্সিলা পর্যন্ত পারবে না। এটা তোমার পড়ে এসেছো আশা করি, ওটা অ্যাবডোমেনে ছিল, অ্যাবডোমেন প্রথম দিকে ছিল। এনিওয়েজ না পড়লে আজকে পড়ে দিতে পারবা। সো এই লেয়ারটা, সো দেখো যেটা অ্যাবডোমেন থেকে এসে পেনিসকে কভার করলো, ওটা নিয়ে আমাদের কোনো আপাতত মাথা ব্যথা করি না। তো যেটা মাথা ব্যথা করি হচ্ছে আমাদের যেটা স্কটামকে কভার করছে, যে মেমব্রেন, এটার নাম হচ্ছে কলিস ফাসা। ওই মেমব্রেনাস লেয়ারটা যখন স্কটামকে কভার করবে ভিতর দিয়ে, তখন নাম হয়ে যাবে কলিস ফাসা, ঠিক আছে। এটা খেয়াল করে দেখো। সো সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ কতটুকু এরিয়া, বলতে হবে যে স্যার পেরিনিয়াল মেমব্রেন এবং কলিস ফাসা বেসিক্যালি এটুক যে এরিয়ার মধ্যে স্পেসটু, এটুকু আমরা সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ বলি, বেসিক্যালি এটুকু আমরা পেরিনিয়াল পাউচ বলবো। ওটাই বলতে হবে, ইট ইজ স্পেস বিটুইন পেরিনিয়াল মেমব্রেন এন্ড সুপারফিশিয়াল কলিস ফাসা, ঠিক আছে। এটা দেখো উইজডম সিং এই লাইনটা পুরো লেখা আছে যে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ, পেরিনিয়াল মেমব্রেন এবং কলিস ফাসা মাঝামাঝিতে অবস্থিত। আচ্ছা আমি তোমাদেরকে বলেছিলাম একটু আগে যে এন্ডোপেলভিক ফাসা বলেছিলাম না, একটা লাইন বললাম যে পরে বলবো। এন্ডোপেলভিক ফাসা কোনটা জানো?
এই যে সবুজ যে মার্জিন দেখা যাচ্ছে উপরেরটা সুপিরিয়র যে ফাসাটা, এটাকেও এখানে থাকবে এন্ডোপেলভিক ফাসা, এটাকে বলা হয় এন্ডোপেলভিক ফাসা। জাস্ট এটা জেনে রাখো, এটা নিয়ে আপাতত এন্ডোপেলভিক ফাসা কোনটা কি আসে বেশি আপাতত মাথা ব্যথা করার দরকার নেই, জানতে হবে কোনটা জানতে হবে। আর একটা ডায়াফ্রাম কথা বলেছিলাম, যে একটা বলেছি পেলভিক ডায়াফ্রাম, একটা বললাম যে থাকবে ইউরোজেনিটাল ডায়াফ্রাম। ইউরোজেনিটাল ডায়াফ্রাম। এটা কিন্তু ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল না, এটা ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেলের মধ্যে ইউরোজেনিটাল ডায়াফ্রাম থাকে। তো সেই ডায়াফ্রামটা কি? সেই ডায়াফ্রামটা হচ্ছে ওই যে বললাম যে নিচে পেইনাল মেমব্রেন থাকবে একটা, তার উপরে আরেকটা মেমব্রেন থাকবে, এই দুটো মাঝখানে যে ডিপ পেইনাল পাউচ। সো আলটিমেটলি এই জায়গাটা পুরোটাকে বলা হচ্ছে ইউরোজেনিটাল ডায়াফ্রাম। দেখো, কারণ আপার মেমব্রেনটাকে বলা হচ্ছে সুপিরিয়র ফাসা অফ ইউরোজেনিটাল ডায়াফ্রাম, এটা সুপিরিয়র ফাসা, আর যে পেইনাল মেমব্রেন সেটা হচ্ছে ইনফেরিয়র ফাসা। একটা জিনিসের অনেকগুলো নাম, সুপিরিয়র ফাসা অফ ইউরোজেনিটাল ডায়াফ্রাম, ইনফেরিয়র ফাসা অফ ইউরোজেনিটাল ডায়াফ্রাম। সো পুরো জায়গাটা হচ্ছে ইউরোজেনিটাল ডায়াফ্রাম, এটা হয়ে গেল। আবার নিচেরটা পেইনাল মেমব্রেন, ঠিক আছে, এই পেইনাল মেমব্রেন আর উপরের যে লেয়ারটা যেটা সুপিরিয়র ফাসা অফ ইউরোজেনিটাল ডায়াফ্রাম, এই দুটো মাঝখানে যে স্পেসটা, সেই স্পেসটাকে বলা হচ্ছে, যে স্পেস হবে বা পাউচ হবে সেটা ডিপ পেইনাল পাউচ। সো ঘুরে ফিরে কথাগুলো সব এক, শুধু ছবিটা যদি মাথায় সেট করে ফেলো তাহলে আশা করি তোমাদের এই জিনিসটা ক্লিয়ার, সমস্যা হবে না। এই ছবিটা বিশ্রাম সিং দেখবা খুব সুন্দর করে দেওয়া আছে এবং সহজভাবে দেওয়া আছে, তোমাদের প্রবলেম হবে না, ঠিক আছে। এই পেইনাল বডি কি একটু পরে আসি আমি, এটা বুঝছো মোটামুটি? জি স্যার। পেইনাল পাউচ, সুপারফিশিয়াল পেইনাল পাউচ কেন বলছি, কারণ সুপারফিশিয়াল পেইনাল পাউচে বেশ কিছু কন্টেন্ট থাকে, কিছু স্ট্রাকচার থাকে যেগুলো পাওয়া যায়, এবং ডিপেও কিছু থাকে যেগুলো তোমাদের পড়তে হয়। এগুলো ভাইবাতে ঠাস করে জিজ্ঞেস করে ফেলো, হঠাৎ করে জিজ্ঞেস করে ফেলতে পারে সুপারফিশিয়াল পেইনাল পাউচের কি তোমাদের থাকে, ডিপ পেইনাল পাউচে কি স্ট্রাকচার থাকে, তখন তোমাদের বলতে হবে এটা। আমাদের স্ট্রাকচারে কিছু ভেরিয়েশন, মেল এবং ফিমেলে অবশ্যই ভেরিয়েশন থাকে। এটা তোমার বিশ্রাম সিং এর ছক করে দেওয়া আছে, ওখান থেকে পড়ে নিতে পারো, তারপর তোমার দেখো। হ্যাঁ বলো স্যার, তাহলে ডিপ পেরিনিয়াল পাউচ বা ডিপ পেরিনিয়াল স্পেসে কি ইউরোজেনিটাল ডায়াফ্রামটা শুধু থাকবে? ওখানে থাকবে, শুধু থাকবে না, ওটা ওখানকার রিজিয়নের অংশ। রিজিয়ন ডায়াফ্রামটা আমরা ওখানে পাবো, সাথে আরো অনেকগুলো স্ট্রাকচার পাবো। কি কি স্ট্রাকচার পাবো একটু পরে আমি আসবো, দেখুন স্ট্রাকচার অনেকগুলো স্ট্রাকচার থাকবে, আমি আসবো তোমাদের এখানে। আচ্ছা, এই স্ট্রাকচার আমি এখন যদি আচ্ছা এখন যদি ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেলটাকে যদি আমি ওই যে সেম নিচ থেকে উপর পর্যন্ত ডিসেকশন করতে করতে যাই, তাহলে কি পাচ্ছি এটাকে বলে আসছি আমি। এখানে একদম পাবো স্কিন, তারপর সুপারফিশিয়াল ফ্যাটি লেয়ার অফ সুপারফিশিয়াল ফাসা, ডিপ মেমব্রেনাস ফাসা, এটাকে বললাম কলিস ফাসা স্কটানোর ক্ষেত্রে বললাম। দেন কন্টেন্ট অফ সুপারফিশিয়াল পেইনাল পাউচ, পেইনাল মেমব্রেন, কন্টেন্ট অফ ডিপ পেইনাল পাউচ, এন্ডোপেলভিক ফাসা, ঠিক আছে। যদি কনফিউশন হয় আবারও বলি, স্বাভাবিক। আমি তোমাদের এই ছবিতে দেখো, আমি এখানে একদম, এটা তো একটা ইন্টারনাল, এটা ইন্টারনালি দেখতে পাচ্ছি আমরা। বাইরে কি থাকবে? স্কিন থাকবে না, এখানে স্কিন থাকবে না, স্কিন সরাবো, তারপর বিভিন্ন সুপারফিশিয়াল ফাসাগুলো পাবো, তারপর ফ্যাটি লেয়ার পাবো, তারপর মেমব্রেনাস লেয়ারটা যে কলিস ফাসা পাবো। সেকেন্ড কি, তারপর কি পাবো? তারপর এই স্পেসটা পাবো না, এই পাউচটা পাবো না, সুপারফিশিয়াল পেইনাল পাউচ সেটা পাবো। এটার পর কি পাবো? পেইনাল মেমব্রেনটা পাবো। তারপর কি পাবো? তারপরে এই ডিপ পেইনাল পাউচ পাবো। তারপরে কি পাবো? তারপর আরেকটু উপরে গেলে এই সুপারফিশিয়াল ফাসা অফ ইউরোজেনিটাল ডায়াফ্রাম অথবা এন্ডোপেলভিক ফাসা পাবো, তাই তো? বাইরে থেকে গেলে ভেতর দিকে এভাবে তো যাচ্ছি। এই ছবিটা যদি খেয়াল করো, শুধু চিন্তা করো বাইরেটা স্কিন আছে, এখানে স্কিন আছে, আর একটু ফ্যাটি টিস্যু আছে, সুপারফিশিয়াল ফাসা যে ফ্যাটি লেয়ারটাও আছে, এই দুটো আছে, এই দুটো বাইরে। আর তারপরে ভেতর থেকে আমি এই লেয়ার থেকে শুকে একটা 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 করে উপর দিকে যেতেই পারি। তো বাইরে থেকে ভেতর যদি যাই আমরা এই সবগুলো পাবো, ঠিক আছে। এই যে একটু বললাম না যে পেইনাল মেমব্রেনটা কি ইনফেরিয়র লেয়ার অফ ইউরোজেনিটাল ডায়াফ্রাম, আর এন্ডোপেলভিক ফাসা বা সুপিরিয়র ফাসা অফ ইউরোজেনিটাল ডায়াফ্রাম এটাকে এন্ডোপেলভিক ফাসা বলে। এর একটু আগে আমি বলে এসেছি। ফাইন। এখন স্কিন, যদি শুধু স্কিনটা চিন্তা করে দেখি, মেলের ক্ষেত্রে কি দেখো, মেলের ক্ষেত্রে দেখো এটা যদি অ্যানাস হয়, এটা তো দেখতে পাচ্ছ পেনিস, তো এখানে কিন্তু মেলে দেখবে একটা র্যাফি দেখা যায়, তাই না? এটা একটু দেখা যায়, ঠিক আছে। সো এই যে মিডলাইনে যে র্যাফিটা দেখা যাচ্ছে, যেটা আলটিমেটলি কন্টিনিউ থাকে স্কটামের সাথে, কিন্তু খেয়াল করে দেখো এটা এনাস থেকে যে হচ্ছে আলটিমেটলি কন্টিনিউ হচ্ছে, এবং সেটা আলটিমেটলি কিন্তু আমাদের পেনিস পর্যন্ত চলে যাচ্ছে। তো এটা ইন্ডিকেট করে কি ফিমেলের ক্ষেত্রে কি, ফিমেলের ক্ষেত্রে র্যাফিটা থাকে বা ছোট, এনাস থেকে অল্প একটু পর্যন্ত, ঠিক আছে। এটা ভেস্টিবুল পর্যন্ত থাকবে, মানে যে ওপেনিং পর্যন্ত থাকবে, এখানে শেষ হয়ে যাচ্ছে।
দুটো লিবিয়া মাইনরা, এটা লিবিয়া মাইনরা, লিবিয়া মাইনরা, এটা লিবিয়া মেজরা, ভেতর লিবিয়া মাইনর। তো মাইনরা যে ওপেনিং দুটো যে ফিউশন হয়ে যাচ্ছে বা এই মাঝখানে ওপেনিংটা, এটাকে বলে ভেস্টিবুল। ভেস্টিবুল পর্যন্ত থাকবে এই পেরিনিয়াল রাফি বা এই রাফিটা। এই রাফিটাকে ইন্ডিকেট করে যে এটা দুটো সিমেট্রিক্যাল, এর পাশে একটা হাফ ছিল, এর পাশে একটা হাফ ছিল। ডেভেলপমেন্ট অনুযায়ী এই দুটো একটা সঙ্গে লেগে গিয়েছিল, লেগে যে একটু যে এই মাথাগুলো যে এজ গুলো লেগে গিয়েছিল, সেই এজ গুলো একটু উঁচু উঁচু হয়ে আছে। এটা ইন্ডিকেট করে তার সিমেট্রিক্যাল দুটো হাফ ভাগে ছিল, পরবর্তীতে তারা ফিউশন হয়ে যায়। ঠিক আছে, এটা স্ক্রিনে পাওয়া যায়, তাই দেখাচ্ছি। দেন আমি ফ্যাটি লেয়ার নিয়ে কিছু বলবো না, ওই সেম আমি অলরেডি বলে ফেলেছি যে কলেজ ফাসাটা কি, এটা মেমব্রেনাস লেয়ার, এটা কি তৈরি করে সব বলে ফেলেছি অলরেডি। অ্যাটাচমেন্টটা কোথায় দেখতে পারো, অ্যাটাচমেন্ট কোথায়, এটা হচ্ছে ইস্টিওপুবিক। এই যে এখানে তোমার এটা হচ্ছে তোমার কলেজ, এই যে এটা হচ্ছে কলেজ ফাসা, সরি আচ্ছা এখানে দেখতে পাচ্ছ যে কলেজ ফাসাটা ছিলই। এখানে দেখো এই যে আমি কার্সার ঘুরাচ্ছি দেখো, বা অ্যারোটা ঘুরাচ্ছি, এই যে কলেজ ফাসা, ঠিক আছে, এই ঘুরে গেল। সো এই বোনস থেকে এই বোনস, এই বোনস থেকে এই বোনস, তো আলটিমেটলি তারা ইস্টিওপুবিক রামাস থেকে ইস্টিওপুবিক রামাসে তার অ্যাটাচমেন্ট থাকবে ল্যাটারালি। ঠিক আছে, আর কলেজ ফাসাটা তোমার পেইনের মেমব্রেনের সঙ্গে, দেখো তখন জিজ্ঞেস করলো যে সে, এবং দুপাশে থাকবে কিন্তু দুটো বোনসের সাথে অ্যাটাচমেন্ট থাকলো পেইনের মেমব্রেনটা। ঠিক আছে, আর কলেজ ফাসাটা, আর পেছন দিয়ে কি থাকবে, এই যে পেইনের মেমব্রেনের সঙ্গে তার অ্যাটাচমেন্ট থাকবে, এখানে গিয়ে সে লেগে থাকবে। রাইট, ছবি ক্লিয়ার? আর সামনে কি থাকবে, সামনে থাকবে ডার্টাস মাস অফ দ্য স্কটাম, সুপারফিশিয়াল ফাসা অফ দ্য পেনিস এন্ড স্কার্পা ফাসা লোয়ার অ্যাবডোমেন। দ্যাট মিন্স এই দিকটাকে যেটা বললাম যে এখানে যে ডার্টাস মাসল থাকবে, এখানে পেনিসের সুপারফিশিয়াল ফাসা থাকবে, অ্যাবডোমেন পর্যন্ত চলে যাবে, সামনে তার অ্যাটাচমেন্ট এই দিকে চলে যাচ্ছে। সো আমি যদি এই ফাসা কলেজে অ্যাটাচমেন্ট দুই সাইডে বলি, তো দুটো ইস্টিওপুবিক রামাসের সাথে লাগবে, বোনসের সাথে, পেছন দিকে লাগবে পেইনাল মেমব্রেনের সাথে, আর সামনে কোথায় এই যে যত এক্সিয়ন দেখতে পাচ্ছি যে বাউন্ডারিটা, সেই বাউন্ডারির সঙ্গে তার অ্যাটাচমেন্ট থাকবে। ক্লিয়ার? সো ছবির সাথে যদি মিলিয়ে পড়ো, আশা করি এটা খুব একটা ঝামেলা হবে না। স্যার একটা প্রশ্ন করতে পারি? অবশ্যই অবশ্যই। স্যার আমরা যে র্যাপিডার কথা বললাম, এটার কি ফিজিওলজিক্যাল কোনো ইম্পর্টেন্স আছে আমাদের কাছে, আমাদের বডিতে? আমাদের বডিতে আমার জানার মধ্যে খুব ইম্পর্টেন্স নাই, শুধু এটা ইম্পর্টেন্স যেটা আমরা জানি, যেটা যেরকম তোমার মাথার মধ্যে এখন সূচা দেখতে পাচ্ছ, তাই তো? তাই সূচা এই মুহূর্তে কি সূচা তোমার খুব ইম্পর্টেন্স আছে? আপাতত কিন্তু নাই, হয়তো হ্যাঁ ইম্পর্টেন্ট থাকবে যখন তোমার যদি স্কালটা যদি ছোটাতে হয় তাহলে তো লাগতে পারে, ওটা ধরে ধরে ছোটাতে হবে। তো এই র্যাপিডটা আমার জানার মধ্যে আপাতত ফিজিওলজিক্যাল ইম্পর্টেন্স নাই, কিন্তু এটা শুধু এমব্রিওলজিক্যালি বোঝানো হচ্ছে যে দুটো সিমেট্রিক্যাল হাফ ছিল, তার ফিউশন হয়েছে, যার জন্য এখানে একটা এলিভেটেড পাওয়া যাচ্ছে। আমি এটাই জানি। থ্যাংক ইউ স্যার। যদি তোমরা এটা যদি পেয়ে যাও অবশ্যই আমাকে জানাবা। জি স্যার। আচ্ছা ফাইন, আমি এখন চলে যাচ্ছি কলেজ ফাসার শেষ অ্যাটাচমেন্টটা বলে ফেললাম। ঠিক আছে, দুই সাইডে বললাম, পোস্টো এন্টেরিয়র বলে ফেললাম। এখন এই আবার একটা সুবিধা দরকার নাই, এখন সুপারফিশিয়াল পেইনাল পাউচ, এই যে একটু আগে বললাম, আচ্ছা একটু আগে বলি তোমাদেরকে, ওই যে বললাম যে সুপারফিশিয়াল পেইনাল পাউচের ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা কি, মেইন ইম্পর্টেন্স হচ্ছে যদি কোনো কারণে এই যে এখানে যে দেখতে পাচ্ছ, জুম হয়েছে, বাল্বের কাছাকাছি ইউরেথ্রাল ফ্র্যাকচার। হ্যাঁ, এখানে যদি কোনো কারণে, এটা আমি আরো পরে বলবো, যদি কোনো কারণে ইউরোথ্রা যদি কোনো কারণে কত ইনজুরি হয়, যে ইউরোথ্রা ছিঁড়ে যায়, তো ছিঁড়ে গেলে কি হবে আলটিমেটলি? ছিঁড়ে গেলে এটা তো ছিল তোমার যে এটা ডিউব স্পেসটা আর কি, যেটা ইউরোজেন্টাল ডায়াফ্রাম, যেটা মাত্র যেটা বললাম, মানে এখানে পেইনাল মেমব্রেন ছিল, এখানে তার নিচে যে স্পেসটা, এখানে যদি কোনো কারণে ইউরোথ্রা ইনজুরি হয়, ছিঁড়ে যায় বা কোনো টর্ন হয়, ঠিক আছে, ইউরিনটা সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচে এক্সট্রাভাজিটেড ইউরিনটা চলে আসে, অনেক বড় একটা এরিয়া, সে পুরো জায়গায় স্পটার মতো ছড়াবে, সে দেখবা এই পেনিসের চারপাশে যে লেয়ার ছিল, সে চারপাশে অ্যারাউন্ড অফ পেনিসকে ছড়াবে, সো আলটিমেটলি সে উপর দিকে আরো চলে যাবে অ্যাবডোমেনে, ইন্টার লোয়ার পার্ট অফ ইন্টার অ্যাবডোমিনাল ওয়াল, এত উপর চলে যাবে। স্যার এখানে কি ফার্টিলিটি নষ্ট হয়ে যাবে এরকম কাহিনী হইলে? ফার্টিলিটি নষ্ট হবে কেন? এখন ফার্টিলিটি তো আরেক হিসাব। তোমার যদি শোনো, তোমার যদি এখানে যদি টোটাল তোমার কি বলবো ইউরোথ্রা রিসেকশন হয়, সেক্ষেত্রে একরকম প্রবলেম, কিন্তু টোটাল ইউরোথ্রা রিসেকশন না, যদি তোমার পার্শিয়াল রিসেকশন হয়, মানে পার্শিয়াল কাটা পড়ে, তাহলে একরকম ইস্যু। ফার্টিলিটি ইস্যুটা তো অন্যভাবে, ফার্টিলিটির সাথে তো তোমার আসলে ডিপেন্ড করে হচ্ছে স্পার্ম প্রোডাকশন করা বা স্পার্মের কোয়ালিটি, সেটা ডিপেন্ড করে। তো সেক্ষেত্রে তো স্পার্মের তো কোনো সমস্যা হচ্ছে না, কারণ স্পার্ম তো তৈরি হবে স্কটারের মধ্যে, তাই না? এটা তো জাস্ট পাথওয়ে, ইউরোথ্রা হচ্ছে একটা পাথওয়ে। পাথওয়ে যদি পুরো ছিঁড়ে যায় সেক্ষেত্রে একরকম ব্যাপার, হয়তো পুরো ছিঁড়ে গেলে হয়তো স্পার্ম টোটাল
ইজাগুলো নাও হতে পারে, পার্সিয়াল সিজাগুলোতে স্পাম যেতে পারে। ঠিক আছে, আচ্ছা এখন এই ইউরোথ থেকে যে ইউরিন বের হয়ে আসলো সেইটা আলটিমেটলি পুরো জায়গাতে ছড়ায় গেল। তো এই পেশেন্টে কি হবে, এটা ব্যথা পেয়ে যখন আসবে ওরা বলবে যে আমি পায়ে ব্যথা পেয়েছি, মানে পায়ের চিপায় বলবে পায়ের চিপায় ব্যথা পেয়েছি, এভাবে বলবে। তো ব্যথা কিভাবে ব্যথা পেয়েছেন, বলবে যে আমি সাইকেল চালাচ্ছিলাম, হঠাৎ করে গর্ত পড়লো, সাইকেলের যে বাইসাইকেলের সামনে যে রডটা আমি ধাপাস করে পড়ে গেলাম, এটা হতে পারে, এভাবে ব্যথা পেতে পারে। আবার বলতে পারে যে আমি ওয়ালের মধ্যে হাঁটছিলাম, ওয়ালের মধ্যে ধাপাস করে ওয়ালের যে এজের মধ্যে সরাসরি বসে পড়ছে, দুই পাশে দুটো পা ঝুলে পড়ছে আমার, এটা বলতে পারে। অথবা যেটা বলা হয় যে ওই যে আমাদের দেশে ম্যানহোল গুলো ঢাকনাগুলো দেখছো না কিরকম ওপেন থাকে, জি স্যার। তো এই ম্যানহোল ঢাকনাটা যদি এমন থাকে ঢাকনা আছে কিন্তু খুব টাইট করে লাগানো না, সেক্ষেত্রে কি হবে, অনেক সময় পাটা ম্যানহোলে ঢাকনাতে এক পায়ে বাড়ি খাবে, এক পাশে পা করলে ম্যানহোলটা ধপাস করে উঠে যাবে আর কি, ওই যে রাস্তার মাঝখানে যে লোহার ছোট ম্যানহোল থাকে, উঠে গিয়ে অটোমেটিক বাড়ি খেতে পারে। সেই বিভিন্ন কন্ডিশন, মেন কথা এখানে কোনো কারণে বাড়ি খেলেই হলো, জোরের সাথে বাড়ি খেলেই হলো, যেহেতু ইউরোপটা রাতটা হতে পারে। তো ইউরোপটা কি করবে, ইউরোপটা এইসব জায়গায় সরাসরি পুরো দেখা যায় যে তার স্কটামটা বিশাল ফুলে গেছে, পেনিসটা হাতের মতো বিশাল একটা পেনিস হয়ে গেল, অ্যাবডোমেনে এখানেও তোমার ফুলে যাচ্ছে। তারা কিন্তু উপর দিকে অনেকটু দূর উঠতে পারে, কিন্তু এরা নিচের দিকে থাইয়ে খুব বেশি দূর যেতে পারে না, কারণ ওখানে থাইয়ের দিকে এসে তারা ফাঁসা লাটা নামে একটা লাটা একটা ইয়ে আছে তোমার, একটা ফাঁসা আছে, সেক্ষেত্রে একটা ওরা ওখানে গিয়ে ব্লেন্ড মানে করে, থাই ফাঁসা, হ্যাঁ ফাঁসা থাই যে ফাঁসাটা ওটার সাথে তোমার ব্লেন্ড করে খুব টাইট একটা স্ট্রাকচার তৈরি করে দেয়, যে স্ট্রাকচারটা ক্রস করে ওরা থাইয়ের দিকে নিচে নামতে পারে না। মানে এই সকল ইনজুরিতে দেখবা পেলভিস থেকে উপর দিকে ফুলতে থাকবে, বাট থাইয়ের দিকে কোনো সোয়েলিং হবে না। এটা ক্লিনিক্যাল কোশ্চেন কিন্তু আসে, এটা অ্যাবডোমেনে প্রথম দিকে পাবা, ঠিক আছে, আবার এটা ইনফিউরিয়াস পড়ার সময় আসে। ফাইন, তো এটা ডিটেইলস বলবো না, এই যে সুপারফিশিয়াল পেইন পাউচের বাউন্ডারি টাউন্ডারি কি এটা সব মোটামুটি বলা হয়ে গেছে, স্পেসের বাউন্ডারি বলা হয়ে গেছে, সেই ছবিটা দেখানোর জন্য তোমার দেখালাম। ফাইন, এখন চলে আসলো কন্টেন্ট গুলো ভিসিএম থেকে পড়তে পারো, অন্য বই থাকলেও পড়তে পারো। কন্টেন্টের মধ্যে যেটা হচ্ছে যে তোমার কোন কোন কন্টেন্ট থাকে সুপারফিশিয়ালিতে এবং ডিপে কোন কোন কন্টেন্ট থাকে। তো দেখো আলটিমেটলি এই ছবিতে যে এই যে ব্লু কালার যে গ্রিন কালার যে লাইনটা দেখা যাচ্ছে এটাই তো পেইনাল মেমব্রেন। এখন কিন্তু আমি এটা আবার সামনে থেকে ক্রস সেকশন করে দেখাচ্ছি, তাই তো খেয়াল করে দেখো, এই সেই গ্রিনটাই হচ্ছে পেইনাল মেমব্রেন, আর এটা হচ্ছে যে এইখানে গ্রিনটা হচ্ছে ফাসা কোয়ালিস। বুঝতে পারছো ছবিটা? ছবি বুঝা আমাদের বিষয়, কারণ ছবি যদি না বুঝো তাহলে কিন্তু এই কি স্ট্রাকচার কোথায় বোঝাচ্ছে, ডান দিকে না বাম দিকে বোঝাচ্ছে সেটা বুঝতে পারবো না। আচ্ছা আগে বলে নিই, আজকে ক্লাসটা একটু বড় হবে, কারণ আজকে আমাদের পরবর্তী ক্লাসটা হচ্ছে অ্যানাটমি। তো সেই ক্লাসটা তো আর কেউ নেওয়ার নেই, তো স্যারা বলেন তো আমি পেইনিয়ামটা একটু এলাবোরেট মানে বুঝিয়ে পড়িয়ে দাও যাতে ওদের সহজ হয়, আর একটু সময় লাগলে সমস্যা নেই, কারণ পরের ক্লাসটা আমাদের অ্যানাটমি আছে, একটু ধৈর্য সহকারে শোনো। 1 ঘন্টা হয়ে গেলে ব্রেক দিতে হবে স্যার। এই 1 ঘন্টা ক্লাসে 5 মিনিট ব্রেক কিসের? না স্যার, যদি লং হয় আর কি স্যার, ওই লং মানে তো 3 ঘন্টা ক্লাস না, মানে 1 ঘন্টাটা একটু এক্সটেন্ড করে। সেদিন আমি একটা ক্লাস নিয়েছিলাম একটা জায়গায়, সেখানে আমার 3 ঘন্টা এই ক্যামেরা ঠিক করা, ক্যামেরাটা বন্ধ অন অফ করার জন্য ব্রেক, মাঝখানে কোনো ব্রেক ছিল না, একটু পর দেখি গলা কথা বলতে পারি না। আচ্ছা, সো তোমরা চাইলে 3 ঘন্টা ক্লাস নিতে পারবো, সমস্যা নেই। আচ্ছা ফান করলাম। এনিওয়েজ দেখো এই পেনিয়াল যে মেমব্রেন প্লাস ফাসা কোলি, এটা মাঝখানে যে এরিয়াটা সুপারফিশিয়াল, এটার মধ্যে অনেকগুলো স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারগুলো তোমরা অবশ্যই বুঝে বুঝে পড়তে হবে কিরকম। আমি এটা বলি এটা মেল, ডেফিনেটলি এটা মেল। সো মেলের ক্ষেত্রে কি থাকবে, এখানে দুটো ক্ষেত্রে রুট অফ দ্য পেনিস থাকবে, এখানে রুট অফ পেনিস থাকবে। তারপর দেখো এটা হচ্ছে বাল্ব অফ পেনিস, এটা হচ্ছে বাল্ব অফ দ্য পেনিস। দেখো ইউরোথটা ইন বাল্ব অফ পেনিস, এটা বাল্ব অফ দ্য পেনিস, ঠিক আছে, এটা বাল্ব অফ দ্য পেনিস। এবং দেখা যাচ্ছে ওরা ডাক দেখা যাচ্ছে ডাক। এই ডাক দেখো, ডাকটা কিন্তু আলটিমেটলি সুপারফিশিয়াল পেনিয়াল পাউচের অংশ। তো ডাকটা যে গ্ল্যান্ড থেকে আসছে, বাল্ব ইউরোথ্রাল গ্ল্যান্ড, বাল্ব ইউরোথ্রাল গ্ল্যান্ড, এটা কিন্তু আবার সুপারফিশিয়াল না, সেটা কিন্তু আবার এইটা হচ্ছে ডিপ। বলছিলাম না যে একটা সবুজ লাইন আর একটা সবুজ লাইন, এই দুটো মাঝখানে ডিপ পেনিয়াল পাউচ থাকবে, তো ওটা কিন্তু আবার ডিপ পেনিয়াল পাউচের পার্ট, ছেলেদের ক্ষেত্রে কিন্তু, ঠিক আছে। সো এই ডিপ পেনিয়াল পাউচের অংশ হিসেবে থাকবে এই গ্ল্যান্ড, আর ওর যে ডাকটা থাকবে, সেই ডাকটা তোমার কন্টেন্ট কার, এটা হচ্ছে সুপারফিশিয়াল পেনিয়াল পাউচের কন্টেন্ট, ঠিক আছে। সো বাল্ব অফ দ্য পেনিস থাকবে। আচ্ছা এখন এই বাল্ব অফ দ্য পেনিসকে
তোমার এখানে কে কভার করে একটা মাসল থাকে, যেটা মাসল দেখো, এই যে সরি এই যে বাল্ব অফ দ্য পেনিস, এটা বাল্ব অফ দ্য পেনিস। আচ্ছা, এই বাল্ব অফ পেনিস ঘিরে এই যে এখানে একটা মাসল থাকে, এই যে মাসলটা, এটার নাম বাল্বো স্পঞ্জিওসাস। সো বাল্বো স্পঞ্জিওসাস হচ্ছে সুপারফিশিয়াল পেনিয়াল পাউচের একটা স্ট্রাকচার। দেন এটা হচ্ছে ক্রাক্স অফ দ্য পেনিস, এটা ক্রাক্স, এটা ক্রাক্স। তো এই ক্রাক্স অফ দ্য পেনিসকে ঘিরে একটা মাসল থাকবে, সেটা হচ্ছে তোমার কি ইস্যু ক্যাভার্নোসাস। তো এটাও হচ্ছে তোমার এখানকার তোমার স্ট্রাকচার। অনেকগুলো চলে গেল। আর ইরোচ্ছা তো মাত্র বললাম যে বাল্ব অফ দ্য ইরোচ্ছা ইন দ্য বাল্ব অফ দ্য পেনিস, ইরোচ্ছা এই পার্টটা হচ্ছে সুপারফিশিয়াল পেনিয়াসের পার্ট। কিন্তু দেখো এই একটুক যে অংশ, এটা হচ্ছে মেমব্রেনাস ইরোচ্ছা। এই মেমব্রেনাস ইরোচ্ছাটা কিন্তু আবার সুপারফিশিয়াল না, এটা কিন্তু আবার ডিপ এই রিজিয়নের মতো যেহেতু আছে, সো এটা হচ্ছে ডিপ পেনিয়াল পাউচের অংশ। তাছাড়া কি থাকবে? তাছাড়া এখানে অনেকগুলো আর্টারি থাকবে, যেরকম ইন্টারনাল পুরোন্ডার আর্টারি কিছু ব্রাঞ্চ থাকবে, পুরোন্ডার নার্ভের কিছু ব্রাঞ্চ থাকবে, এগুলো বই থেকে পড়ে নিবা। মেইন ইম্পর্টেন্ট হচ্ছে এখানে থাকবে এখানে থাকবে বাল্ব অফ দ্য পেনিস, বাল্ব অফ দ্য পেনিস তাকে কভার করে থাকে বাল্বো স্পঞ্জিওসাস মাসল, ক্রাক্স অফ দ্য পেনিস তাকে কভার করে থাকবে ইস্চো ক্যাভার্নোসাস মাসল, ইরোচ্ছা ইন দ্য বাল্ব অফ দ্য পেনিস, এটা একটা কন্টেন্ট। তারপর কি থাকবে? এ ডাক্ট অফ দ্য বাল্বোইউরেথ্রাল গ্ল্যান্ড, এটা একটা স্ট্রাকচার, প্লাস ইন্টারনাল পুরোন্ডার আর্টারি কিছু এবং নার্ভের কিছু ব্রাঞ্চ। এগুলো হচ্ছে ওভারঅল তোমার মেলদের ক্ষেত্রে এটাই হচ্ছে সুপারফিশিয়াল পেনিয়াল পাউচের স্ট্রাকচার। একটু কি বুঝতে পারছো? জি স্যার। ক্লিয়ার। এটা সত্যি কথা বলতে গেলে এটা তুমি যতই বুঝো না কেন, ছবিটা যদি মাথা ঢুকাতে পারো তাহলে সহজ হবে। ছবি বুঝতে না পারলে এটা মুখস্থ করে বলতে পারবে, যেভাবে তুমি পারো এটা সহজ। আচ্ছা, এখন ফিমেলদের ক্ষেত্রে দেখো, ফিমেলদের ক্ষেত্রে দেখো এই জায়গাটা খেয়াল করে দেখো, স্বাভাবিক এই দুটো সবুজের মাঝখানে হচ্ছে ডিপ পেনিয়াল পাউচ, আর এই পুরো জায়গাটা হচ্ছে সুপারফিশিয়াল পেনিয়াল পাউচ, রাইট? সো ফিমেলদের ক্ষেত্রে কি একটু মডিফাই কিরকম? এখানে থাকবে মেলের ক্ষেত্রে ছিল রুট অফ দ্য পেনিস, ফিমেলের ক্ষেত্রে থাকবে হচ্ছে রুট অফ দ্য ক্লাইটোরিস থাকলো। তারপর কি থাকবে দেখো, এখানে দেখো এই যে একটু আগে বলছিলাম মেলদের ক্ষেত্রে এখানে গ্ল্যান্ডটা ছিল কোথায়? গ্ল্যান্ড, এই যে বাল্বোইউরেথ্রাল গ্ল্যান্ড, ওটা ছিল হচ্ছে ডিপ পেনিয়াল পাউচের কন্টেন্ট। ফিমেলদের ক্ষেত্রে কি? ওদের যে গ্রেটার ভেস্টিবুলার গ্ল্যান্ড, এটা কিন্তু আর ডিপের কন্টেন্ট না, ওটা কিন্তু সুপারফিশিয়াল পেনিয়াল যে পাউচ তার কন্টেন্ট, তার স্ট্রাকচার। ঠিক আছে, এটা কিন্তু পার্থক্য মেল আর ফিমেলের মধ্যে। এভাবে জিজ্ঞেস করবে যে কার গ্ল্যান্ড কোথায় থাকে, কোন পাউচে থাকে। মেলদের ক্ষেত্রে যে গ্ল্যান্ড ইম্পর্টেন্ট গ্ল্যান্ড, সেটা কি ডিপের অংশ পার্ট নাকি ফিমেল দ্যাট ডিপের পার্ট, এভাবে জিজ্ঞেস করতে পারে। ওদের ডাইরেক্ট গুলো কোথাকার, ডিপের না সুপারফিশিয়াল, এভাবে ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। তাহলে এটা হচ্ছে তোমার একটু আগে বললাম, এটা হচ্ছে তোমার কাকে কভার করে থাকবে বলো? স্যার তাহলে কি গ্রেটার ভেস্টিবুলার গ্ল্যান্ড কি বাল্বোইউরেথ্রাল গ্ল্যান্ডের হোমোজেনাস? কিন্তু লোকেশনটা আলাদা, শুধু একটা সুপারফিশিয়ালি একটা ডিপে। আচ্ছা, একটু আগে মেলদের ক্ষেত্রে বললাম এটা কি ছিল? এটা ছিল হচ্ছে বাল্ব অফ দ্য পেনিস ছিল না জায়গাটা, এই জায়গাটা জি স্যার। কভার করেছে বাল্বো স্পঞ্জিওসাস এবং ক্রাক্স অফ দ্য পেনিস কভার করে ইস্চো ক্যাভার্নোসাস। সেম ফিমেলদের ক্ষেত্রেও সেম, এটা হচ্ছে বাল্ব অফ দ্য ভেস্টিবুল, তাকে কভার করে থাকে বাল্বো স্পঞ্জিওসাস, আর ক্রাক্স অফ দ্য ক্লাইটোরিস সেটা হচ্ছে ইস্চো ক্যাভার্নোসাস। তো এই মাসল দুটো কমন। মজার বিষয় হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে, মেলদের ক্ষেত্রে যেরকম ইরোচ্ছার একটা অংশ এখানে, একটা অংশ এখানে, একটা অংশ এখানে, 3 ভাগে ভাগ করা হচ্ছে ইরোচ্ছাকে, ফিমেলদের ক্ষেত্রে এটা ভাগাভাগি নেই। ফিমেলদের ক্ষেত্রে পুরো ইরোচ্ছাটাই আলটিমেটলি সুপারফিশিয়াল পেনিয়াল পাউচের একটা স্ট্রাকচার, আর সাথে ইন্টারনাল পুরোন্ডাল আর্টারি এবং ইন্টারনাল পুরোন্ডাল নার্ভের কিছু ব্রাঞ্চ এবং টিউব ব্রাঞ্চ এখানে আছে, সেটা তোমরা দেখে নিবে। ঠিক আছে, এটা ক্লিয়ার? তো আশা করি এটা দিতে তোমাদের কোনো সমস্যা হবে না। স্যার ইউরেথ্রা বুঝি নাই? কোন জায়গায় স্যার? আচ্ছা, সো সুপারফিশিয়ালের কন্টেন্ট স্ট্রাকচারগুলো বলে ফেললাম। এখন ডিপে চলে আসি। ডিপে যদি মেলের ক্ষেত্রে চলে যায়, কি বললাম? এখানে মেমব্রেনাস ইরোচ্ছাটা ডিপে একটা পার্ট, ঠিক আছে? তারপর তোমার হচ্ছে এই একটা মাসল থাকবে, দেখো স্ফিংটার ইরোচ্ছি মাসল, এই যে স্ফিংটার ইরোচ্ছি মাসল, এই যেখানে যে মাসলগুলো দেখা যাচ্ছে এটা মাসল। তো এটা কি হচ্ছে? এই ইরোচ্ছাটাকে ওরা স্ফিংটারিক অ্যাকশন করে, ইরোচ্ছাকে ওরা চেপে ধরে, যে মাসলটা সেটা হচ্ছে স্ফিংটার ইরোচ্ছা মাসল। সো এটা এখানে থাকবে, প্লাস বার্থলিন গ্ল্যান্ড একটাকে বলেছি, বার্থলিন গ্ল্যান্ডটা এখানে থাকবে। বার্থলিন গ্ল্যান্ডের পর
বার্থ গ্ল্যান্ডটা এখানে থাকবে। তারপর এখানে কিছু ইন্টারনাল পোর্টাল আর্টারি এবং এই ব্রাঞ্চ সেটা ব্রাঞ্চ থাকবে। এখানে ব্রাঞ্চ অফ দ্য পুরুনাল নার্ভের ব্রাঞ্চ থাকবে, যেমন ডর্সাল নার্ভ অফ দ্য পেনিস। সো আলটিমেটলি ইন্টারনাল পোর্টাল ব্রাঞ্চ এখানেও থাকবে, আর্টারি এবং নার্ভের ব্রাঞ্চ এখানেও থাকবে, এখানেও থাকবে, নামকরণটা আলাদা। সো ওটা খুব বেশি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট বেসিক্যালি জিজ্ঞেস করতে পারবে, বাট জিজ্ঞেস করে বেসিক্যালি যেখানে কি মাসল থাকে, কি গ্ল্যান্ড থাকে, ইয়োচ্ছা কোন পার্টটা থাকে সেটা লাগবে। আর এখানে লাগবে হচ্ছে তোমার ডিপ একটা মাসল লাগবে, সেটা হচ্ছে ডিপ ট্রানভার্স পেনি মাসল। ডিপ ট্রানভার্স পেনি মাসল, শোনো, এই ট্রানভার্স পেনি মাসল নামই বোঝা যাচ্ছে যে সেটা পেরিনিয়ামে থাকবে এবং ট্রানভার্সলি থাকবে একটা মাসল, সেটা হচ্ছে পেনি মাসল। এটা দুটো অংশ, একটা সুপারফিশিয়াল একটা ডিপ, নামের সাথে নাম মিলবে। ডিপটা থাকবে ডিপ পেনিয়াল পাউচে, আর সুপারফিশিয়াল থাকবে সুপারফিশিয়াল পেনিয়াল পাউচে। এটা এখানে দেখানো একটু পরে দেখাবো আমি, ঠিক আছে? সো একটা মাসল আমি সুপারফিশিয়াল বাদ দিয়েছিলাম, সেটা হচ্ছে সুপারফিশিয়াল পেরিনি মাসল, সুপারফিশিয়াল ট্রানভার্স পেরিনিয়াল মাসল। আর ডিপে থাকবে ডিপ ট্রানভার্স পেরিনিয়াল মাসল। আর একটা মাসল কি স্ফিংক্টার ইরিওথ্রা, ঠিক আছে? দুটো মাসল হলো, ইরিওথ্রা থাকলো, গ্ল্যান্ড থাকলো, interpollar artery branch থাকলো, dorsal nerve of the penis থাকলো। So these are the content of the structure of the deep perineal pouch in case of male. আর ফিমেলের ক্ষেত্রে কি থাকবে? ফিমেলের ক্ষেত্রে তো এখানে কোনো গ্ল্যান্ড থাকবে না, কারণ গ্ল্যান্ড বলে ফেলেছে, আগে নিচে চলে গিয়েছে। বাট হ্যাঁ, এই ফিমেলের ক্ষেত্রে এখানে তোমার যেটা থাকবে সেটা হচ্ছে এই স্ফিংক্টার ইরিওথ্রা মাসল। দেখো যে স্ফিংক্টার ইরিওথ্রা মাসল, এই ইরিওথ্রাটা যদিও সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচের কন্টেন্ট, বাট ওর যে স্ফিংক্টারটা, সেই স্ফিংক্টারটা এখানে থাকবে। এবং সাথে কি থাকবে দেখো, ওদের ইরোচ্ছা এবং ভ্যাজানা থাকবে, ইরোচ্ছা এবং ভ্যাজানা থাকবে। ফিমেলের ইরোচ্ছা শুধু সুপারফিশিয়াল থাকবে না, ফিমেল ইরোচ্ছা ডিপেও থাকবে, এবং সাথে ওদের ভ্যাজানাটা হচ্ছে ডিপে। দেখো এখানে ভ্যাজানার অংশ আছে, ইরোচ্ছাও থাকবে। এটা ডিপ পেনিয়াল পাউচের কন্টেন্ট বা স্ট্রাকচার। এবং যে বললাম একটু আগে যে ডিপ পেনিয়াল ডিপ তোমার ট্রানভার্স পেনিয়াল মাসল হচ্ছে থাকে, সেম এখানেও ডিপ ট্রানভার্স পেনিয়াল মাসল থাকবে। এখানেও স্ফিংক্টার ইউর থেকে স্ফিংক্টার অ্যাকশনের জন্য একটা স্ফিংক্টার মাসল লাগবে, সেটা এখানে থাকবে। সো সব হচ্ছে তোমার ডিপ পেনিয়াল পাউচের অংশ ইন কেস অফ ফিমেল। ইম্পর্টেন্ট সেটাই যে এখানে কোনো গ্ল্যান্ড থাকবে না, যেটা মেলের ক্ষেত্রে ছিল, ঠিক আছে? আর সেম এই আর্টারি, ইন্টারনাল পোর্টাল আর্টারি থাকবে, ডর্সাল নার্ভ অফ দ্য ক্লাইটোরিস। আগেটা ছিল ডর্সাল নার্ভ অফ দ্য পেনিস, এটা হচ্ছে ডর্সাল নার্ভ অফ দ্য ক্লাইটোরিস। সো এটা আমরা করে নিলাম। তো এই ছবিটা একটু ক্লিয়ার যদি দেখো, আশা করি তোমাদের এটা খুব একটা ঝামেলা হবে না। স্যার এখানে ইউরেথ্রাটা কোথায়? হ্যাঁ, এখানে ইরোচ্ছা দেখানো হয়নি। ইরোচ্ছা তো তোমার ব্লাডারে, দেখো ওদেরটা শুধু দেখানো হয়েছে, কারণ ওদের ব্লাডার থেকে অনেক বড়। ফিমেল ইরোচ্ছার লেন্থই একদম ছোট। তো আলটিমেটলি ওদের ইরোচ্ছার ডেস্টিনেশন বা লোকেশনটা এখানে দেখানো যায়নি, কারণ ওপেনিং, ওটা জাস্ট ওপেনিং হয়, ঠিক আছে? সো 4 সেন্টিমিটার যেহেতু, ওটা এত বড় লেন্থ, ছোট লেন্থটা এখানে দেখানো সম্ভব হয়নি। বাট এটা সুপারফিশিয়ালও থাকছে এবং ডিপে, দুই জায়গায় জুড়েই আছে। বললাম তো এই ছবিগুলো কেন সমস্যা, এই যে তুমি কোশ্চেন করলাম, ভালো কোশ্চেন, অবশ্যই ভালো ছিল, ইরোচ্ছা কোথায়। কিন্তু প্রবলেম হচ্ছে এই ইরোচ্ছা কোথায়, এই ছবিটা খুব একটা ক্লিয়ার কথা খুঁজে পাবো না, এটা হচ্ছে প্রবলেম। এই ছবি যেহেতু পাচ্ছে না, তো তোমার মনে হচ্ছে ইরোচ্ছা তো কোথাও দেখিনি, তাহলে ইরোচ্ছা থাকবে কি থাকবে না, এই একটা কনফিউশন ক্রিয়েট হবে। এর জন্য পেরিনিয়ামটা একটু ঝামেলা হয়ে যায়, যেহেতু ছবি অপর্যাপ্ততা অথবা বাস্তবতা ছবিগুলো অথবা আঁকা সম্ভব হয় না, সবকিছু মিলে। এনিওয়েজ, এখন নেক্সট মুভ করি আমি, এটা তো শেষ। আচ্ছা, একটু জাস্ট বলার জন্য, তখন তোমাকে বলছিলাম যে বাল্ব অফ দ্য পেনিস, এই যে বাল্ব অফ দ্য পেনিস, আর তাকে কভার করেছে বাল্ব স্পঞ্জিওসাস। এইটা হচ্ছে অনেকে বাল্ব কোনটা, ক্রাক্স কোনটা বুঝতে একটু সমস্যা হয়ে যায় অনেকে। সো এই সাইডে দেখো, এই যে এটা হচ্ছে ক্রাস অফ দ্য পেনিস, এর পাশে একটা ক্রাস অফ দ্য পেনিস আছে, যাকে কভার করে থাকে ইস্টিওক্যাভার্নাস। সেম ফিমেলের ক্ষেত্রে দেখো, এটা বাল্ব অফ দ্য ভেস্টিবুল, এই যে এটা বাল্ব অফ দ্য ভেস্টিবুল। কারণ ভেস্টিবুল কোনটা বলছিলাম, ভেস্টিবুল বলছিলাম লিবিয়াম মাইনরের মাঝখানে যে অংশটা, এই যে একটু এখানে, তাই তো? পাশে দুটো লিবিয়াম মাইনর, তার মাঝখানে ভেস্টিবুল ছিল। সো তার পাশে যে বাল্ব থাকবে, এই বাল্বকে কভার করে থাকবে একটা মাসল, এই বাল্ব স্পঞ্জিওসাস। আর সেম এটা হচ্ছে ক্লাইটোরিস, তাই তো? এটা ক্লাইটোরিস, এই ক্লাইটোরিস। সো ক্লাইটোরিসের একটা তোমার দেখো, এটা ক্লাইটোরিস, এটা। সো এই ক্লাইটোরিস দেখবে যে ক্রাক্স অফ দ্য ক্লাইটোরিস আছে, এটা হচ্ছে ক্রাক্স অফ দ্য ক্লাইটোরিস, এই যেটা, এই লাইনটা ক্রাক্স, এর পাশে সেম ক্রাক্স অফ দ্য ক্লাইটোরিস। সো এই ক্রাক্স অফ দ্য ক্লাইটোরিসের ঘিরে যে মাসলটা, এটা ইস্টিওক্যাভার্নাস, মেল আর ফিমেল সেম। এই ছবিটা বিশ্রাম আছে, একবার যদি ক্লিয়ারলি দেখো তোমরা বুঝতে পারবে। প্লাস হচ্ছে দেখো, এখানে আমি গ্রেটার ভেস্টিবুলার গ্ল্যান্ডটা দেখতে পাচ্ছি।
আর এই যে বললাম সুপারফিশিয়াল ট্রান্সভার্স পেরিনিয়াল মাসল দেখাতে পারিনি এখন পর্যন্ত, এটা হচ্ছে এই দেখো এই যে এই একটা মাসল, এটা হচ্ছে সুপারফিশিয়াল ট্রান্সভার্স পেরিনিয়াল মাসল। ওটা ডিপে যদি যাই সেম একটা মাসল পাবো যেটা হচ্ছে ডিপ ট্রান্সভার্স পেরিনিয়াল মাসল। এই মাসলগুলো অ্যাটাচমেন্ট কোথায়? পেরিনিয়াল বডি। পেরিনিয়াল বডি কি পরে আসবো, ঠিক আছে। এখন পেরিনিয়াল মেমব্রেন নিয়ে খুব বেশি কিছু বলবো না, অলরেডি এটা নিয়ে আমার ডিসকাশন অলরেডি হয়ে গেছে এটা, ঠিক আছে। এটা হচ্ছে ওই যে বলছিলাম যে তোমার কোনটা ইনফিরিয়র ফার্স্ট অফ ইউজিনিটাল ডায়াফ্রাম, যেটা দুটো বোনস অ্যাটাচমেন্ট থাকে, সামনে কি পেছনে কি। তবে খেয়াল রাখবা এই যে পেরিনিয়াল, এই ছবিটা খেয়াল করে দেখো, এই যে এখানে হচ্ছে পেরিনিয়াল মেমব্রেন। পেরিনিয়াল মেমব্রেন আর সামনে যে তোমার আর্কুয়েট যে একটা লিগামেন্ট ছিল না, ইনফিরিয়র সারফেস অফ দ্য বা ইন্টেরিয়র অফ দ্য সিম্ফাথিক টিউবিস একটা আর্কুয়েট লিগামেন্ট ছিল, এই দুটো মাঝখানে দেখছো অ্যারো দেওয়া আছে, দ্যাট মিন্স এখানে একটা গ্যাপ থাকবে, গ্যাপ। এই গ্যাপটা মনে রাখবা যে হ্যাঁ এটা পেরিনিয়াল মেমব্রেনটা পুরোটা জুড়েই, পুরো জায়গাটা জুড়েই লাগানো থাকে না, সামনে একটু গ্যাপ থাকবে। এই গ্যাপটা দিয়ে ডর্সাল নার্ভ অফ দ্য পেনিস অথবা ডর্সাল নার্ভ অফ দ্য ক্লাইটোরিস যেটাই বলো না কেন, এই গ্যাপটা দিয়ে এটা ট্রান্সমিট করে। গ্যাপটা থাকার উদ্দেশ্য হচ্ছে এটাই, যেখানে আর গ্যাপ থাকবে, সেই গ্যাপটা দিয়ে কিছু একটা স্ট্রাকচার যাওয়া আসা করার জন্য রাখবে। সব যদি মেমব্রেন দিয়ে আটকে দিয়ে দেয় তাহলে তো উপর থেকে কোনো নার্ভ বা কোনো কিছু স্ট্রাকচার নিচে যেতে পারবে না, ওটাকে ফুটো করে যেতে হবে। তো ফুটো করার দরকার নেই, এখানে গ্যাপই থাকে যাতে এই ডর্সাল নার্ভ অফ দ্য পেনিস অথবা ক্লাইটোরিস যাতে এই গ্যাপ দিয়ে যাওয়া আসা করতে পারে। ফাইন। আর সাথে যেটা হচ্ছে এই যে পেরিনিয়াল, আচ্ছা এখানে দেখাই তোমাকে একটু, এটা তো বলে, এটা সব বলেই ফেলছি মোটামুটি। আচ্ছা একটা বলি যে পেরিনিয়াল মেমব্রেনটা যখন সামনের দিকে চলে যায়, একদম ওর যে একদম টপ মোস্ট এরিয়া, একদম প্রথম যে এরিয়া বা সামনের যে এরিয়াটা, এই জায়গাটা না ও একটু চেঞ্জ হয়, ও তখন মেমব্রেন থাকে না, ও তখন একটা লিগামেন্টে কনভার্ট হয়ে যায়। এই জায়গাটা একদম প্রথম, এই জায়গাটা খেয়াল করে দেখো, এই জায়গাটা কোনো হালকা নীল, একটু খেয়াল করে দেখো, বাট একদম টিপে যখন চলে আসে এই জায়গাটা একটু গাঢ় নীল, মনে হচ্ছে একটা ব্যান্ড ফর্মেশন হয়েছে। তো এই জায়গায় ও একটা লিগামেন্ট তৈরি হয়, তার নাম হচ্ছে ট্রান্সভার্স পেরিনিয়াল লিগামেন্ট। তো এই ট্রান্সভার্স পেরিনিয়াল লিগামেন্ট আর সামনে হচ্ছে একেবারে আর্কুয়েট লিগামেন্ট। সো এই আর্কুয়েট লিগামেন্ট আর ট্রান্সভার্স পেরিনিয়াল লিগামেন্টের মাঝখানে একটা গ্যাপ থাকবে। ওই ট্রান্সভার্স পেরিনিয়াল লিগামেন্ট ওটাও পেরিনিয়াল মেমব্রেনই, বাট ওটা সামনে লিগামেন্টে কনভার্ট হয়ে যায় বা লিগামেন্টের ব্যান্ডটা লিগামেন্টে অত স্ট্রাকচার নিয়ে নেয়, ঠিক আছে। সো এটা লাগতে পারে বা জিজ্ঞেস করতে পারে, এবং এটা খুব টাফ একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচারগুলোকে অনেকগুলো স্ট্রাকচার পায়ার্স করে। আচ্ছা এটা পরে দেখাচ্ছি। আচ্ছা আরেকটা জিনিস দেখো, এই যে এটা আরেকটা অ্যাঙ্গেলের ছবি, এই জিনিসটা হচ্ছে পেরিনিয়াল মেমব্রেন, ঠিক আছে, পেরিনিয়াল মেমব্রেন। সে পেরিনিয়াল মেমব্রেনটা কিন্তু পেছন দিকে দেখো, এই যে পেরিনিয়াল বডি, একটু পরে আবার বলবো কিন্তু এখন আবার দেখাই, এইখানে হচ্ছে পেরিনিয়াল বডি। আচ্ছা পেরিনিয়াল বডিগুলি বেসিক্যালি কোনটা? আমাদের অ্যানাল অরিফিস দেখতে পাচ্ছ, এই অ্যানাল অরিফিস থেকে 1.25 সেন্টিমিটার সামনে একটা দেখবা যে মানে এটা যদিও কিছু কিছু জিনিস কিন্তু আমাদের বডি যেহেতু আমরা দেখতে পাই না, সেগুলোকে আমাদের ফিল করতে হয়। তো পার্সোনালি ফিল করতে হবে যে তোমার রেকটাম বা অ্যানাল ক্যানালের 1.25 সেন্টিমিটার সামনে একটা গর্ত মতো বা একটা শক্ত একটা জায়গা পাওয়া যায়, শক্ত একটা জায়গা কিছুটা অন্যান্য জায়গার তুলনায়, ঠিক আছে। তো এই জায়গাটা হচ্ছে পেরিনিয়াল বডি, টাফ একটা ফাইব্রোমাসকুলার একটা স্ট্রাকচার, ফাইব্রোমাসকুলার স্ট্রাকচার যেখানে অনেকগুলো মাসেল গিয়ে অ্যাটাচ করে, প্রায় 10 রকমের মাসেল। এখানে যে মাসেলগুলো আছে মিক্সার মাসেলগুলো এখানে এসে তাদের সবার সাথে একটা কানেকশন থাকে। তো এতগুলো মাসেল স্বাভাবিক, একসাথে যখন অনেকগুলো মাসেল একবারে লেগে যায় সে জায়গাটা একটু টাফ স্ট্রাকচার হবেই। আর এটাকে এই পেরিনিয়াল বডিকে বলা হয় গাইনোকোলজিক্যাল পেরিনিয়াম। এই টার্মটা বলতে পারে যে গাইনোকোলজিক্যাল পেরিনিয়াম বলতে কোনটা বোঝো তোমরা, তখন বলতে পারো পেরিনিয়াল বডিটাকে বুঝি। কেন বুঝি? কারণ এটা গাইনির জন্য এটা খুব ইম্পর্টেন্ট। এই পেরিনিয়াল বডিটা একটা তোমার হচ্ছে স্বাভাবিক, যখন একটা বাচ্চা যখন ডেলিভারি হয় সে কোথায় হয়, সেই ভ্যাজানাল অরিফিস দিয়ে বের হয়। সো ভ্যাজানাল অরিফিস আর এই তোমার এই অ্যানাল অরিফিস খুব ক্লোজ প্রক্সিমিটিতে থাকে, তাই তো। কোনো কারণে যদি ভ্যাজানাল অরিফিসটা যদি বাচ্চা বের হওয়ার সময় টিয়ার হয়, এই দিকে টিয়ার হয়, যদি পেরিনিয়াল বডিকে টিয়ার করে ফেলে, তো হয় কি এখানকার যে ভেতরকার যে সাপোর্ট মাসেলের যে স্ট্রেংথ, যেহেতু এই মাসেলগুলো গিয়ে একটা এই জায়গার সঙ্গে সবগুলো অ্যাটাচমেন্ট থাকে, সবগুলো এই মাসেল জায়গায় জড়ো হয়, এখানকার মাসেলগুলো, তাহলে এই জায়গায় একটা শক্ত এরিয়া, ওটা স্ট্রেন দিচ্ছে, শক্তি দিচ্ছে, সবগুলোকে ধরে রাখতেছে মাসেলগুলো। কোনো কারণে যদি এই পেরিনিয়াল বডিটা যদি ছিঁড়ে যায় তাহলে কি হবে, এই মাসেলগুলো রিল্যাক্স হয়ে যাবে, লুজ হয়ে যাবে। তখন পেলভিক ভেতর যে পেলভিক অর্গানগুলো, সেই অর্গানগুলো না সেই সাপোর্টটা প্রপারলি পাবে না।
ঠিক আছে। ইভেন আর এই পেরিনিয়াল বডি ছিঁড়ে গেলে আরো যদি বাচ্চা হওয়ার সময় আরো চাপাচাপি বেশি করে, তাহলে আর কি এটা ছিঁড়তে একদম অ্যানাল অরিফিস পর্যন্ত চলে আসতে পারে, এখানেও ছিঁড়ে যেতে পারে। দ্যাট মিনস ভ্যাজিনা থেকে অ্যানাস পর্যন্ত পুরোটাই ছিঁড়ে যেতে পারে। তো পেরিনিয়াল বডি একটা টাফ স্ট্রাকচার দিয়ে এই ছিঁড়াটাকে প্রিভেন্ট করে, যাতে না ছিঁড়ে। কিন্তু কোনো কারণে যদি ডেলিভারি করতে গিয়ে মিসম্যানেজমেন্ট করে ফেলে কেউ, অথবা বাচ্চা অনেক সময় দেখা যায় যে বাচ্চা বের হতে গিয়ে ছিঁড়ে যায় পেরিনিয়াল বডি, তাহলে এটা মার ইন্টারনাল স্ট্রাকচার অর্গানগুলোকে এই সাপোর্টটা প্রপারলি দিতে পারবে না, কারণ এখানে যে মাসলগুলো সাপোর্ট দিত সেগুলো ল্যাক্স হয়ে যাবে, সেগুলো প্রপার ফাংশন করতে পারবে না। তো এর জন্য এই পেরিনিয়াল বডিটাকে গাইনোকোলজিক্যাল পেরিনিয়াম বলা হয়। ক্লিয়ার? কথাগুলো ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, চলে আসি কি কি স্ট্রাকচার পেরিনিয়াল বডি, পেরিনিয়াল মেমব্রেনকে পায়ার্স করে। এটা আমি খুব বেশি কিছু বলবো না। এই ছবিটা উইজডম সিং আছে, সহজ করে জানো যে ছেলেদের ক্ষেত্রে ইউরোথা থাকবে, সবাই জানে। মেয়েদের ক্ষেত্রে ইউরোথা থাকবে, আর তোমার থাকবে কি ভ্যাজানাও থাকবে, দুটোই থাকবে। সাথে কি থাকবে? সাথে অনেকগুলো নার্ভ থাকবে, অনেকগুলো আর্টারি থাকবে, যা যা আছে সবগুলো একটু দেখে নিবা, আর ছবিটা একবার দেখবা হয়ে যাবে। এই দেখো পেরিনিয়াল মেমব্রেনটা আলটিমেটলি সে পেছন দিকে কিন্তু এই পেরিনিয়াল বডির সাথেই লাগানো থাকে। টাফ একটা স্ট্রাকচার, খেয়াল করে দেখো। এবং ছবিটা বোঝানোর জন্য ক্রস স্ট্রাকশন দেওয়া হয়েছে, কাটা দেওয়া হয়েছে, খুব টাফ একটা স্ট্রাকচার। ঠিক আছে। আচ্ছা, এখন সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ নিয়ে মোটামুটি পড়া শেষ, এটাই ছিল ইম্পর্টেন্ট পার্ট। আচ্ছা, একটা জিনিস বলি, এই যে সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচ, এটাকে কিন্তু আলটিমেটলি একটা ফাশাল পাউচ বলা হয়, মানে ফাশা দিয়ে ঘেরা একটা পাউচ বলা হয়। কেন? কারণ কলিক্স ফাঁসা ধারা। হ্যাঁ, কারণ এই যে পেরিনিয়াল মেমব্রেন থাকবে উপরে, নিচে থাকবে কোলিস ফাশা। এটা ভালো, নিচে থাকবে কোলিস ফাশা। সো এটা একটা দুটো ফাশার, পেরিনিয়াল মেমব্রেন ফাশার মধ্যে, তো দুটো ফাশার মধ্যে আছে। আবার ডিপটাকেও বলা হয় ফাশার মতো, কেন এটাও একটা ফাশার মতো লেয়ার, উপর আছে এন্ডোপেলভিক ফাশা বা সুপিরিয়র লেয়ার অফ ইউরিনারি ডায়াফ্রাম। সো আলটিমেটলি এটাও দুটো ফাশার মধ্যে থাকে। সো দুটো কিন্তু মানে তোমার ইন্টারফাশাল স্পেস বলা যেতে পারে, দুটো কি এটা ফাশার মধ্যে যে স্পেসটা। আচ্ছা, এখন ডিপ পেরিনিয়াল স্পেস। ডিপ পেরিনিয়াল স্পেসটা কি? এটা হচ্ছে একটু আগে বলে ফেলছি কোনটা, যেটা হচ্ছে নিচে থাকবে পেরিনিয়াল মেমব্রেন, আর উপরে থাকবে কি? উপরে থাকবে হচ্ছে তোমার সুপিরিয়র লেয়ার অফ ইউরিনারি ডায়াফ্রাম। ঠিক আছে। সো আলটিমেটলি এটা কি? ক্লোজড ইন্টারফাশাল স্পেস ইনসাইড দ্য ইউরিনারি ডায়াফ্রাম। ওই একই কথা বললাম না যে সুপিরিয়র লেয়ার অফ ইউরিনারি ডায়াফ্রাম, এইখানে দেখাই। এটা যদি এই যে এটা যদি হয় পেরিনিয়াল মেমব্রেন, এটা হচ্ছে ইনফেরিয়র লেয়ার অফ ইউরিনারি ডায়াফ্রাম, আর উপরটা হচ্ছে সুপিরিয়র লেয়ার অফ ইউরিনারি ডায়াফ্রাম। দুটো ফাশার মাঝে যে স্পেস, এটা ডিপ পেরিনিয়াল পাউচ বা স্পেস, তাই তো? সো এটা সেই জিনিস। এখানের মধ্যে বাউন্ডারি কি? তো সুপিরিয়র থাকবে সুপিরিয়র ফাশা, ইনফেরিয়র থাকবে ইনফেরিয়র ফাশা, ইনটু থাকবে ট্রান্সভার্স পেরিনিয়াল লিগামেন্ট। দেখো কিন্তু এখানে কোনটা থাকবে? এখানে থাকবে তোমার হচ্ছে ডিপ ট্রান্সভার্স পেরিনিয়াল মাসল। দেখো ডিপ ট্রান্সভার্স, এখানে একটা মজা হচ্ছে, এখানে ডিপ ট্রান্সভার্স। আমরা যখন তোমার পড়েছিলাম কিছুক্ষণ আগে, বলছিলাম সুপারফিশিয়াল পেরিনিয়াল পাউচের কন্টেন্ট বা স্ট্রাকচার মধ্যে কিন্তু আমরা বলেছিলাম সুপারফিশিয়াল তোমার ট্রান্সভার্স পেরিনিয়াল মাসল, কিন্তু ডিপ পেরিনিয়াল স্পেসিফিকটাকে বলেছি। এখানে যেহেতু ডিপ পেরিনিয়াল পাউচ, ডিপ স্ট্রাকচার, সো এখানে মাসলটাও সেম নামকরণের সাথে যাবে, ডিপ ট্রান্সভার্স পেরিনিয়াল মাসল বলবো আমরা এটাকে। আচ্ছা, আর পোস্টেরিয়রলি হচ্ছে ফিউজ সুপিরিয়র ইনফেরিয়র ফাশা অফ ইউরিনারি ডায়াফ্রাম। তো না, এটা বাউন্ডারিটা দেখে নিবা। আচ্ছা, এখন দেখো তো মাসল হিসেবে কি কি থাকে। মাসল হিসেবে তখন কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে, আমি আবার ছবিটা যদি যাই, এখানে থাকবে কি? ইউরোথ্রাকে কভার করার জন্য একটা স্ফিংক্টার ইউরোথ্রা মাসল থাকবে, আর বলেছিলাম যে এখানে ডিপ ট্রান্সভার্স পেরিনিয়াল মাসল থাকবে। দুটো মাসলের কথা তো বলেছিলাম। সো এই ছবিটা এখানে ক্লিয়ারলি বুঝতে পারবে। এখন দেখো এই যে এটা হচ্ছে ইউরোথ্রা, ইউরোথ্রাকে কভার করার জন্য থাকবে একটা স্ফিংক্টার ইউরোথ্রিক মাসল। আর এখানে থাকবে ডিপ ট্রান্সভার্স পেরিনিয়াল মাসল। স্ফিংক্টার ইউরোথ্রায় আবার দুটো রকম কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে কম্প্রেসর ইউরোথ্রি, যেটা ইউরোথ্রাকে কম্প্রেস করে, আর একটা হচ্ছে তোমার ডাইলেটর ইউরোথ্রি। ডাইলেটর কই? যেটা ডাইলেটর হচ্ছে মনে হয় যে ঘুরে আসতে খুব সম্ভবত। অত কিছু লাগবে না তোমাদের শুধু বলবো যে স্যার এখানে এক্সটার্নাল ইউরোথ্রাল স্ফিংক্টারের জন্য যে মাসল থাকবে স্ফিংক্টারিক মাসল, আর থাকবে কি? ডিপ ট্রান্সভার্স পেরিনিয়াল মাসল। ঠিক আছে। এই ছবিটা খেয়াল করে দেখো, এই জায়গায় কিন্তু পেরিনিয়াল বডিটা কিন্তু এই জায়গায় পেছন দিকে, এটা কিন্তু 3D একটা টাইপের ছবি। এটা পেরিনিয়াল বডি এখানে থাকবে, সামনে ইউরোথ্রা, পেছনে হচ্ছে ভ্যাজিনা। ছবিটা কি বোঝা যাচ্ছে? জি স্যার। ছবি বোঝা যাচ্ছে?
জি স্যার। আচ্ছা, কিছু না বুঝতে পারলে জিজ্ঞেস করো, কারণ এটা কিন্তু বুঝতে সত্যি কষ্ট হয়। তোমাদের হয়তো কষ্ট হচ্ছে না, কিন্তু বুঝতে একটু কষ্ট হওয়ার কথা, যদি হলে ভালো, না হলেও ভালো। আচ্ছা, এটা বেশি কিছু নয়, সব অলরেডি বলা হয়ে গেছে। দেখো, এই যে আমাদের জানি আমরা স্ফিনক্টার, তোমার ইউরিনারি সিস্টেম পড়ে ফেলছে বাই দিস টাইম। আমরা জানি যে ইউরেথ্রাকে জন্য দুটো স্ফিনক্টারিক মাসল প্রয়োজন, একটা ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিনক্টার, একটা এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিনক্টার। সো এতক্ষণ ধরে আমরা যে পেইনের পাউচের মধ্যে যে স্ফিনক্টারিক মাসল বলছিলাম, এটা কিন্তু এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিনক্টার। খেয়াল করে দেখো, এই যে গোল গোল দুটো ছবি, আরে দেখো, এটা একটা গোল, এটা একটা গোল। সো দিস আর কিন্তু, এটা কিন্তু এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিনক্টার মাসল। আর ইন্টারনাল স্ফিনক্টার কিন্তু একদম উপর, নেক অফ দ্য ব্লাডার মধ্যে বসে আছে, ওটা নিয়ে চিন্তা করবে না। কেউ যদি জিজ্ঞেস করে ফেলে যেটা স্ফিনক্টার ইউরেথ্রাল মাসল বলতো, এটা কোন মাসল, এটা কি হিস্টোলজিক্যালি কি টাইপের মাসল, কোশ্চেন এভাবে ঘুরে আসতে পারে। ও স্যার, এটা তো এক্সটার্নাল ইউরেথ্রাল, এটা তো ভলান্টারিলি আমাদের কন্ট্রোল করতে পারি আমরা। সো স্যার, ডেফিনেটলি স্কেলেটাল মাসল। ঠিক আছে, সো এইভাবে কোশ্চেন অ্যারাইজ করতে পারে। এবং এই ছবিতে বোঝানো হয়েছে যে বাল্ব ইউরেথ্রাল গ্ল্যান্ড যে ছিল ছেলেদের ক্ষেত্রে, এটা ডাক্টের মাধ্যমে এসে কোথায় রান করতে যাচ্ছে, মেমব্রেনাস পার্ট অফ ইউরেথ্রাতে যাচ্ছে, স্পঞ্জি পার্ট অফ ইউরেথ্রা যাচ্ছে। সো এটা স্পঞ্জি পার্ট, এটা হচ্ছে মেমব্রেনাস পার্ট। আচ্ছা, এখন এই সেই চলে আসি আমার পেরিনিয়াল বডি, যেটা নিয়ে কথা হচ্ছিল। পেরিনিয়াল বডিটা কি? এটা একটা একটা ওয়েজ শেপ মাস অফ ফাইব্রো মাসকুলার টিস্যু, একটা ওয়েজ শেপ মাস, যেটাতে তোমার মোটামুটি ধরো খুব মিডলাইনে থাকবে, যেটা যেটা কার মাঝামাঝি থাকবে। এখানে আমরা বলছিলাম যে এটা সামনে ইউরোজেনিটাল ডায়াফ্রাম, ইউরোজেনিটাল ট্রায়াঙ্গেল, আর এই পাশে অ্যানাল ট্রায়াঙ্গেল। সো এই দুটো মাঝখানে যে স্ট্রাকচারটা থাকবে খুবই টাফ স্ট্রাকচার, এবং এটা অ্যানাল অরিফিস থেকে 1.4 সেন্টিমিটার সামনে থাকবে। এখানে মোটামুটি 10 রকমের মাসেলের তোমার এখানে তোমার ইন্টারল্যাকিং, মানে একটা মাসেল একটা মাসেল অ্যাটাচমেন্টের বা খুব কাছাকাছি চলে আসে। এখানে 10 রকমের মাসেল কনভার্জ করে, মাসেলগুলো এসে এখানে কনভার্জ করে, একসাথে মিলিত হয়। 10 রকমের মাসেল কি কি? নাম দেওয়া হচ্ছে ট্রু সুপারফিশিয়াল ট্রান্সভার্স পেরিনিয়াল মাসেল। এই যে আমি বলেছিলাম যে সুপারফিশিয়াল ট্রান্সভার্স পেরিনিয়াল মাসেল উপর থেকে যদি দেখি, ঠিক তার নিচে থাকবে ডিপ ট্রান্সভার্স পেরিনিয়াল মাসেল, তাই তো? তো এর পাশে দুটো গেল, দুটো সুপারফিশিয়াল চলে গেল, দুটো ডিপ চলে গেল, 4টা শেষ। তারপর কি থাকবে? তারপর এই যে আমাদের বাল্বি স্পঞ্জিওসাস মাসেল, ছেলেদের ক্ষেত্রে থাকবে, মেয়েদের ক্ষেত্রে থাকবে, 6টা, দুটো থাকবে, দুই পাশে দুটা চলে গেল। তারপর দুটো লিবিটো অ্যানাই মাসেল, এই লিবিটো অ্যানাই মাসেল, এই যে লিবিটো অ্যানাই, এই পাশে একটা লিবিটো অ্যানাই, এই পাশে একটা লিবিটো অ্যানাই। তো 8টা, আরো দুটা গেল, তো 8টা চলে গেল। আর থাকবে কি? ওয়ান স্ফিনক্টারিক অ্যানা এক্সটার্নাস। এই অ্যানাসকে ঘিরে যে স্ফিনক্টার তৈরি করে, এটা আমাদের ভলান্টারিলি স্ফিনক্টার, যেটা আমাদের, সেটাও এখানে কনভার্জ করে। প্লাস ওয়ান লংজিটিউডাল মাসেল কোট অফ অ্যানাল ক্যানেল। অ্যানাল ক্যানেলের ভেতরে যে লংজিটিউডাল যে মাসেল, লংজিটিউডাল যে কোটটা আছে, সেটাও এই পেরিনিয়াল বডির সাথে ওর এখানে মার্চ করে, মানে এখানে তোমার কনভার্জ করে। সো 10টা মাসেল, সুপারফিশিয়াল দুটো, ডিপ দুটো, দুটো লিবিটো দুটো, বাল্বি স্পঞ্জিয়াস দুটো, 8টা চলে গেল। এই অ্যানাসকে ঘিরে যে স্ফিনক্টার থাকে সেটা একটা চলে, এটা একটা 9টা চলে গেল। আর অ্যানাসের বা অ্যানাল ক্যানেলের লংজিটিউডাল যে মাসেল কোট, সেই মাসেলটাও ভেতরে তোমার কনভার্জ করে এই পেরিনিয়াল বডির সাথে। তাহলে একটা ধরো, একটা আমরা আসলে না যে একটা ধরো একটা বাসার মধ্যে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে অনেকগুলো রশি বাঁধলাম, দিয়ে টানাটানি শুরু করলাম। তো যতক্ষণ পর্যন্ত বাঁশের ওই জায়গাটা বাঁধা থাকবে রশিগুলো, ওটা খুব মজবুত থাকবে, রশিগুলো কিন্তু টাইট থাকবে। কোনো কারণে যে বাঁধা জায়গাটা যদি ছিঁড়ে যায়, সব রশি কিন্তু দুর্বল হয়ে যাবে বা ছিঁড়ে যেতে পারে। এই বডিটাও এই জন্য ইম্পর্টেন্ট। কোনো কারণে একটা ইনজুরি যদি হয়ে যায়, বিশেষ ফিমেলদের ক্ষেত্রে ইনজুরিটা হয়, মেলদের তো এরকম কোনো প্রসিডিউর না যে বাচ্চা ডেলিভারি করতে হবে। ফিমেলদের যেহেতু ভ্যাজিনা দিয়ে বাচ্চা ডেলিভারি করতে হয়, সো আলটিমেটলি এটা ছিঁড়ে যেতে পারে। তখন দেখা যায় তাদের মাল্টিপল কমপ্লিকেশন ডেভেলপ করে। সো পেরিনিয়াল বডিটা শর্ট নোট হিসেবে পড়বা। এটা আলটিমেটলি জিনিসটা কি, এটা কার কার মাঝে থাকে, কি কি মাসেল থাকে, এটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা কি, এটা তোমাদের লাগবে। আচ্ছা, এখন চলে আসি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলো। স্যার, একটু আগে যে বললেন ছেলেদের হচ্ছে স্ক্রোটামের মানে মনে হচ্ছে অনেক বড় যদি ইনজুরি হয় বা ব্যথা পায়, তাহলে হচ্ছে ওইখানে ইউরেথ্রা রাপচার হতে পারে। তো তখন কি পেরিনিয়াল বডি টিয়ার হতে পারে? হ্যাঁ, পেরিনিয়াল বডি, শোনো, একটা হচ্ছে বাহির থেকে ইনজুরি হলে এটা তো মাসেলগুলোতে ডাইরেক্ট ছিঁড়ে যাবে না, মানে এক্সটার্নাল ইনজুরিতে মাসেল এরকম পুরো মাসেল ছিঁড়ে যাওয়ার চান্স খুব কম থাকবে। কারণ একটা সাডেন ব্লোতে দেখা যায় মাসেলটা, ধরো আমি তোমাকে বলি,
কি বলবো, ধরো এই আমাদের, আচ্ছা আমি এখানে রাখি, আচ্ছা ধরো আমার এখানে একটা ট্রাইসেপস মাসল আছে, এর ভিতরে অনেকগুলো আর্টারি নাম অনেক কিছু আছে, সেই এই ধরো ঠিক আছে, সাডেন বাইসেপস সাডেন আমি এখানে একটা ব্লো দিলাম, সাডেন ব্লো, তুমি কিন্তু দেখবা যে মাসলে কিন্তু বাহ্যিকভাবে মাসলে কিন্তু কোনো ইনজুরি দেখা যায় না, ওরকম হালকা একটু ফুলতে পারে, আর ইনজুরিটা হয় কোথায়, যদি ভেতরে কোনো ডেলিকেট স্ট্রাকচার থাকে, সেই ডেলিকেট স্ট্রাকচারটা কিন্তু ইনজুরি হবে। সো ছেলেদের ক্ষেত্রে ডেলিকেট স্ট্রাকচারটা হচ্ছে তাদের ইউরোচ্ছা, খুবই ডেলিকেটেড স্ট্রাকচার, সো ইউরোচ্ছাটা ওখানে ছিঁড়ে যাবে, যেতে পারে, এটা মোড অফ ইনজুরি, ফোর্স অফ ইনজুরি অনেক কিছু ডিপেন্ড করে ডিসাইড করতে হয়, ছিঁড়ে যেতে পারে। কিন্তু পেনাল বডি এমন একটা জায়গা, ওখানে অনেকগুলো মাসেল গিয়ে লাগে, হয়তো যদি ছিঁড়েও যায় বা ইনজুরিও হয়, একটা দুটো মাসেল ইনজুরি হতে পারে, অ্যাজ এ হোল পুরো পেনাল বডিটা ছিঁড়ে যাবে, এটা ইউজুয়ালি ছেলেদের ক্ষেত্রে শোনা যায় না। কিন্তু মেয়েদের ক্ষেত্রে যেটা হচ্ছে, ডেলিভারি করতে হলে আলটিমেটলি ভ্যাজিনাল উপর প্রচুর চাপ পড়ে, সে চাপটা গিয়ে পড়তে 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 ভ্যাজিনাল অরিফিসটা আরো বড় হতো, ছিঁড়তে 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 তার সাথে ইমিডিয়েট নিচে থাকে হচ্ছে তোমার পেনাল বডিটা, সেটাও ছিঁড়ে যায়। সো আপনি যখন পেনাল বডি ছেড়ে শুরু হয়ে যায়, তখন ওদের সাপোর্টটা একদম ল্যাক্স হয়ে যায়। আর ছেলেদের ক্ষেত্রে ইনজুরিতে মাসল ইনজুরি না হয়ে মাসলের ভেতরে যে ডেলিকেট স্ট্রাকচার, সেটা বেশি ইনজুরি হবে। স্যার পেরিনিয়াল বডি তো স্যার অনেক টাফ না, ওইটা ছিঁড়লে তো স্যার অনেক পেন হওয়ার কথা না স্যার? যে কোনো কিছু ছিঁড়লে তো পেইন হবে, পেইন হবে না কেন, অবশ্যই পেইন হবে। মানে স্যার মানে অজ্ঞান হয়ে যাওয়ার কথা না, এত টাফ একটা স্ট্রাকচার ছিঁড়ে যাইতেছে স্যার, মানে এটা হিউজ পেইনফুল হবে না? মেয়েদের ক্ষেত্রে যে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা কেন? আচ্ছা স্যার এক্স্যাক্টলি এই মুহূর্তে মনে নাই, মানে প্রশ্ন আমি, চাইল্ড বার্থ পৃথিবীর সবচেয়ে মানে ব্যথা পাওয়া যাবে, সবচেয়ে বেশি পেইন ফিল হয় যে পেইনটা, সেটা হচ্ছে চাইল্ড বার্থ, মানে বাচ্চা ডেলিভারি দেওয়া, নর্মাল ডেলিভারি দেওয়া। এটা হচ্ছে একসাথে 40টা নাকি মানে মোর দেন 40 এরকম একসাথে কত বোনস ভাঙার মতো যে পেইন হয়, হাড় ভাঙা যে পেইনটা হয়, সেই সমপরিমাণ পেইন একটা মা ফিল করে বাচ্চা ডেলিভারি দেওয়ার সময়, 40 বা 40-এর বেশি, এক্স্যাক্টলি এটা আমার মনে নেই, ঠিক আছে, মানে অনেকগুলো বোন ভাঙলে যে পেইনটা তুমি ফিল করতে পারো, সেটাই হয় হচ্ছে মেয়েরা ফিল করে বাচ্চা ডেলিভারি দেওয়ার সময়, ঠিক আছে। সো এটা একমাত্র, এখন বলতে পারো স্যার বোনস ভাঙলা যে পেইন হবে, এটা মা সহ্য করে কিভাবে, অজ্ঞান হয়ে যাওয়ার কথা যে সৃষ্টিকর্তা তো সেভাবেই বানায়, মা যদি অজ্ঞান হয়ে যায় তাহলে বাচ্চাকে চাপ দিয়ে বের করবে কে? সো এবং ব্যথাটা এমন না যে কন্টিনিউয়াস সবসময় ব্যথা করে, ব্যথাটা আসে যায়, ঠিক আছে। সো এটা ওই আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা এইভাবেই তৈরি করে দিয়েছে, তারা ব্যথাটা সহ্য করে নিতে পারে। এর জন্যই তো মাদেরকে সবকিছু উপরে রাখা কেন হয়েছে, মানে সব ইস্যুতেই তো 3 ধাপ আগে মা থাকে, 1 ধাপ পরে থাকে বাবা, তাই না? আমাদের ধর্মগ্রন্থ, ইসলামিক ধর্মগ্রন্থ বল আর ইসলাম অন্য ধর্মগ্রন্থ বল, সব জায়গায় সেম, মাদের পজিশন সবসময় উপরে। কারণ তারা যে কষ্টটা করে, এই কষ্টটা তো একটা ছেলে করতে পারে না, কখনোই করতে পারবে না, তার ভাগ্য হবে না। সো এর জন্যই বিষয়টা এরকম। কিন্তু হ্যাঁ, ডেফিনেটলি তারা প্রচন্ড পেইন ফিল করে, এবং যদি তোমরা যখন উপজেলা লেভেলে কাজ করবা বিশেষ করে, তখন দেখবে পেইনটা কিরকম হয়, আর ওখানে তো এত সাপোর্ট সবসময় থাকবে না, তো ওদের যে ব্যথাটা হয়, কষ্ট হয়, তখন কমানোর কোনো উপায় থাকে না। আর প্রাইভেট যে কোনো জায়গায় তো ম্যানেজমেন্ট করা যায়, কিন্তু প্রাইভেট উপজেলা লেভেলে বা ওইসব জায়গাতে অনেক কষ্ট হয়ে যায়, তখন তাদের কষ্টগুলো সত্যি দেখতে খারাপ লাগে, কিছু করার থাকে না অনেক সময়। তারপরে স্কিলফুল হ্যান্ডে যদি ডেলিভারি করা হয়, মা যদি ঠিক টাইমে ডেলিভারি সেন্টারে চলে আসে, অনেকক্ষণ ধরে বাচ্চার উপর মানে মিসম্যানেজ না হয় বাচ্চা ডেলিভারি প্রসেসটা, তাহলে অনেক সময় পেইন এন্ড বডি ছিবে না। আর সবার তো ছিঁড়ে না, ছিঁড়লে তো সব মাদেরই তো বাচ্চা ডেলিভারি হওয়ার পর সবাই পেইন এন্ড বডি ছিঁড়ে থাকতো, তা কিন্তু না। হবে কারো ক্ষেত্রে হবে, যেমন প্রলং লেবার হবে বা খুব ম্যানিপুলেশনটা বেশি হয়ে যায় বাচ্চা ডেলিভারি করতে গিয়ে, মিসম্যানেজ হবে তাদের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা চলে আসি অ্যানাল ট্রায়াঙ্গেলে যেটা হচ্ছে ওই পেছনের অংশটাই, জাস্ট ওই ইমাজিনারি লাইনের পেছনের অংশ অ্যানাল ট্রায়াঙ্গেল, দুটা, এটা তোমার হচ্ছে বাউন্ডারিটা জানো, সামনে ইমাজিনারি লাইন থাকবে, পেছনে থাকবে স্যাক্রোটিউবারাস লিগামেন্ট থাকবে, আর টিপ অফ দ্য কক্সিস থাকবে। ওকে, এটা নিয়ে বিশেষ কিছু বলার নাই। এখন অ্যানাল ট্রায়াঙ্গেল সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে অ্যানাল ট্রায়াঙ্গেলের মধ্যে থাকে কি, ইসচিওরেক্টাল ফোসা নামে একটা ফোসা থাকে। ইসচিওরেক্টাল ফোসা, এই ইয়েলো কালার দেখো, এটা একটা ফ্যাট ফিল্ড একটা ফোসা, অনেক ফ্যাট থাকবে, অনেক চর্বি থাকবে। বেসিক্যালি আমরা বসে থাকি যে, এই যারা বসে আছি কোনো চেয়ারের মধ্যে, তোমরা যে বসে আছো, যারা বসে আছো, অনেকে তো শুয়ে ক্লাস করতেছে, ঠিক আছে, এনিওয়েজ যারা বসে ক্লাস করছো, তো তারা দেখবা তারা যে একটা ফ্যাট ফিল্ড একটা স্পেসের উপর বসে থাকো, আমরা বুঝতে পারি কুশনের মতো কাজ করে, এই যে জায়গাটি হচ্ছে এই ফ্যাট ফিল্ড, না তা না হলে তো ভেতরে পিউবিক বোনস আছে, ইসিয়াম ইলিয়া, মানে বড় বড় বোনস, এগুলো তো
নিচে হার্ড স্ট্রাকচারের সঙ্গে ঘষা খেত, ব্যথা পেতাম, তা পাই না কেন? কারণ আমাদের এখানে একটা ফ্যাট ফিল্ড এরিয়া আছে যেটা আমাদের কুশন হিসেবে কাজ করে। সো এই ফ্যাট ফিল্ড এরিয়াটা হচ্ছে ইস্চিওরেক্টাল ফোসা বেসিক্যালি, যেটা ইস্চিওরেক্টাল হচ্ছে রেকটামের চারপাশে এই ফ্যাট ফিল্ড, এই ফোসাটা যেখানে প্রচুর ফ্যাট থাকবে। আচ্ছা, তো এই ইস্চিওরেক্টাল ফোসা এটাই তোমাদের জন্য ইম্পর্টেন্ট। কেন? এটা ড্রয়িং লেভেলিং আসে, এটা ডিএমসিপি আসে, ড্রয়িং লেভেলিং আসে, এটা তোমার ভাইভাতে খুব বেশি জিজ্ঞেস না করলেও যদি ভিসারা থাকে, মডেল থাকে, মডেল থেকে জিজ্ঞেস করতে পারে। তারপর তোমার হচ্ছে এটা পুরো ব্রড কোশ্চেন হিসেবে আসে একদম ইস্চিওরেক্টাল ফোসা। তো সুন্দর করে ছবিটা আঁকবা, ছবিটা আগে শিখবা, কন্টেন্ট কি কি বাউন্ডারি কি সব ভালো মতো শিখবা, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে ইস্যু এটা বিশ্রাম থেকে নিয়েছিলাম। দেখো এই যে ফ্যাট ফিল স্পেস, এই যে কত খেয়াল করে দেখছো, এই যে ইস্চিওরেক্টাল ফোসা, এটা কিন্তু না, হ্যাঁ এটা কিন্তু না, এটা কিন্তু আমাদের সাব স্কিনের নিচে একটা যে টিস্যুটা ফ্যাট, এই যে এটা হচ্ছে ইস্চিওরেক্টাল ফোসা, রেকটামের পাশে থাকতেছে, ঠিক আছে? সো এইটা বাউন্ডারি যদি পড়ো ল্যাটারালি কি থাকবে, এটা হচ্ছে তোমার কি মাসল, দেখো অপটো টু ইন্টারনাস মাসল, এটা অপটো টু ইন্টারনাস মাসল, তাকে কভার করেছে একটা ফাসা। এটা হচ্ছে ল্যাটারাল বাউন্ডারি ইস্চিওরেক্টাল ফোসা। মিডলে কি থাকবে, উপরে দেখো লিবিটো অ্যানাই মাসল, এটা লিবিটো অ্যানাই মাসল, আর তার সামনে একটা ফাসা থাকবে যেটা ওকে কভার করে থাকবে। সো এটা হচ্ছে তার মিডিয়াল, এটা ল্যাটারাল, এটা হচ্ছে মিডিয়াল তোমার বাউন্ডারি। পোস্টেরিয়র কি স্যাক্রোটিউবাস লিগামেন্ট, একটু যেটা দেখালাম তোমাদেরকে, যে স্যাক্রোটিউবাস লিগামেন্ট, ঠিক আছে গেল। তারপর এন্টিরিয়র, সামনে কি পাবো, সামনে পাবো হচ্ছে, সামনে কি পাবো, এটা সামনে কি পেনাল মেমব্রেন পাবো না, যে পেনাল মেমব্রেন এখানে থাকবে, এটা সামনে কি পেনাল মেমব্রেন, এই জায়গাটা পেনাল মেমব্রেন। তোমার এন্টিরিয়র থাকে পোস্টো বর্ডার অফ পেনাল মেমব্রেন, ঠিক আছে? আর ফ্লোর কি, ফ্লোর মানে হচ্ছে এই যে ফ্লোরটা কি পেডিয়ানাল স্কিন দিয়ে তৈরি হচ্ছে। আর রুফ একদম ছাদটা কি তৈরি হচ্ছে, এই যে লিবিটো অ্যানাইয়ের যে ফাসাটা এখান থেকে চলে গেল, আর এই পাশে অপটো টু ইন্টারনাস মাসলের সামনে যে ফাসাটা, এই দুটো ফাসা যে মিট করছে অ্যাপেক্সে, এই জায়গাটা হচ্ছে ও রুফ, ঠিক আছে? মিটিং পয়েন্ট অফ দ্য ফাসা কভারিং অপটো টু ইন্টারনাস এন্ড ইনফিরিয়র ফাসা অফ দ্য পেলভিক ডায়াফ্রাম, মানে পেলভিক ডায়াফ্রামের যে ইনফিরিয়র ফাসা থাকবে সেটা। আচ্ছা, ওটা তো মনে বলে ফেলছি, লিবিটো অ্যানাই ফাসা বলছি, লিবিটো অ্যানাই ফাসা যে পেলভিক ডায়াফ্রামের যে ফাসাটা ওটা। সো এটা হচ্ছে তোমার বাউন্ডারি, মিডিয়ালি অপটো টু ইন্টারনাসের ইন্টারনাস উইথ ইস ফাসা, ল্যাটারালি মিডিয়ালি হচ্ছে লিবিটো অ্যানাই উইথ ইস ফাসা। তারপর তোমার হচ্ছে পেছন দিকে হচ্ছে স্যাক্রোটিউবারাস লিগামেন্ট, সামনের দিকে কি আছে, সামনের দিকে হচ্ছে পেনিয়াল মেমব্রেনের পোস্টেরিয়র বর্ডার, ফ্লোর হচ্ছে স্কিন, পেনিয়াল স্কিন, আর রুফ হচ্ছে দুটো ফাসা মিটিং পয়েন্ট, ঠিক আছে গেল। সো এটা তোমার বাউন্ডারিটা পড়বে এখান থেকে, বা অন্য বই থেকে পড়তে হবে, দত্ত দেখতে পারো তোমরা, কিন্তু ছবিটা এটা দিতে পারো, ছবিটা ভালো এখানে আছে। আচ্ছা, এখন চলে আসি দুটো রিসেস। এই যে জায়গা দেখতে পাচ্ছি, রিসেস মানে তোমরা জানো দুটা স্পেসের মতো জায়গা পাচ্ছে, তো স্পেস পাচ্ছে। এই রিসেস গুলো হচ্ছে এই পেনিয়াল ইস্চিওরেক্টাল ফোসা দুটো রিসেস থাকে। কিরকম রিসেস, এই দেখো নিশ্চয়ই দেখো আমরা, একটা হচ্ছে এন্টেরিয়র রিসেস, একটা হচ্ছে পোস্টেরিয়র রিসেস, ঠিক আছে? এখানে এন্টেরিয়র রিসেস কোনটা, এন্টেরিয়র এক্সটেনশন অ্যাবভ দ্য ইউরোজেনিটাল ডায়াফ্রাম, মানে ইউরোজেনিটাল ডায়াফ্রামের উপরে একটা রিসেস পাওয়া যায় ইস্চিওরেক্টাল ফোসা, সেটা হচ্ছে এন্টেরিয়র রিসেস। আর পোস্টেরিয়র রিসেস হচ্ছে পোস্টেরিয়র এক্সটেনশন বিটুইন স্যাক্রোটিউবারাস আর স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট, মানে এইদিকে অ্যারোতে দেখো, এটা এই অ্যারোটা হচ্ছে পোস্টেরিয়র রিসেস, আর এই যে অ্যারোটা সামনে দিয়ে চলে হচ্ছে এন্টেরিয়র রিসেস। এটা দেখে রাখো একটুখানি, ঠিক আছে? এটা সবসময় আসে না বা জিজ্ঞেস করে না, তুমি যদি কখনো জিজ্ঞেস করো কি কি রিসেস থাকতে পারে ইস্চিওরেক্টাল ফোসা বা কি, তখন তোমাদের বলতে হবে যে দুটো রিসেস থাকে, এন্টেরিয়র এন্ড পোস্টেরিয়র রিসেস। আচ্ছা, চলে আসো কন্টেন্ট কি, ইস্চিওরেক্টাল ফোসার কন্টেন্ট কি। অবশ্যই প্রথম কন্টেন্ট হচ্ছে হলুদ হলুদ ফ্যাট থাকবে। দ্বিতীয় কন্টেন্ট কি, এই যে পোস্টেরিয়র লেবিয়াল নার্ভ এন্ড ভেসেল। তো ফিমেল দেখাচ্ছে, ফিমেল, মেল হাতে স্কটাল হবে, পোস্টেরিয়র স্কটাল নার্ভ এন্ড ভেসেলস, কন্টেন্ট চলে গেল। দেন এই রেকটামকে দেওয়ার জন্য ইনফিরিয়র ভেসেলস আর নার্ভ, এটা একটা কন্টেন্ট। আর লাস্ট কন্টেন্ট কি, পেনিয়াল ব্রাঞ্চ অফ স্যাক্রাল ফোর নার্ভ। চারটা কন্টেন্ট মোটামুটি এই ইস্চিওরেক্টাল ফোসা। ছবিটা দেখে নিবা। এখন ক্লিনিক্যালি চলে আসি, এটা যে ইস্চিওরেক্টাল ফোসা দেখবা, এটা খুব কমনলি শুনতে পাবা, যে দেখবা যে অনেকেই ফ্যামিলিতে হয় অনেকের। তারপর
শুনবা যে অনেকে বলে যে আমার মলদ্বারের আশেপাশে অনেকগুলো আমাদের ফিস্টুলা হয়েছে, অ্যানাল ফিস্টুলা হয়েছে, শুনবা অ্যানাল সাইনাস হয়েছে, এই হয়েছে সেই অ্যানাল অ্যাবসেস হয়েছে, বুঝছো? বা আমার পায়ের কথা চারপাশে অ্যাবসেস হয়েছে, ফিস্টুলা হয়েছে, সাইনাস হয়েছে, এরকম অনেকগুলো কথা শুনতে পাবা। এর দেখবা যে ওই বাস দিয়ে যাওয়ার সময় বা দেওয়ালে যে অনেক সাইনবোর্ড থাকে না, ওখানে দেখবা যে অ্যানাল ফিস্টুলা, অ্যানাল অ্যাবসেস, এই সেই সবাই দেখছো কম বেশি। তো এই সেই জিনিস, এটা কেন হচ্ছে? ধরো এটা তো রেকটাম, তাই তো? রেকটামের চারপাশে এখানে কি ছিল? ইস্চিওরেক্টাল ফোসা। তাই শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। কারো কোনো আওয়াজ পাচ্ছি না, আমি ভাবলাম তোমরা সবাই ঘুমায় গেছো নাকি। আচ্ছা, এনিওয়েজ, মাঝে মাঝে যেটা কাশি দিও তাহলে বুঝতে পারবো যে না তোমার লাইনে আছে অ্যাটলিস্ট। এনিওয়েজ দেখো কি গেল। আচ্ছা ফাইন, এই জায়গাটা ছিল ইস্চিওরেক্টাল ফোসা, তাই না? এই জায়গাটাতে সো কারো যদি, আচ্ছা আগে বলি, ইস্চিওরেক্টাল ফোসাতে যদি কারো কোনো অ্যাবসেস হয়, মানে ফোড়া হয়, এটা একটু পেইন কম ফিল করতে পারে। কেন? স্বাভাবিক, তুমি চিন্তা করে দেখো, এত ফ্যাটের মধ্যে, এখানে অনেক ফ্যাট, এই ফ্যাটের মধ্যে একটা যদি অ্যাবসেস হয়, সেই অ্যাবসেসটা না যদিও ডিপ সিটেড, অনেক ভেতর দিকে থাকবে, সরে যাচ্ছে কেন, যদিও ভেতর দিকে থাকবে, কিন্তু এর অনেক ফ্যাট থাকার জন্য না ওই পেইনটা কম ফিল হবে। কোনটা বেশি পেইন ফিল হবে? কোনটা? ধরো আমার মাসলের উপর যদি কোনো অ্যাবসেস হয়, ধরো এই যে এখানে লিভেটর অ্যানাই মাসল, তার নিচে যে ফাঁসা, এই ফাঁসার মাঝখানে যেটা অ্যাবসেস হয়, এটা খুব পেইনফুল হবে। কারণ কি? কারণ কোনো টাফি স্ট্রাকচারের উপর যদি কোনো অ্যাবসেস থাকে, টাফি স্ট্রাকচারের উপরে, তাহলে কি হবে? ওই অ্যাবসেসটা যখন চাপ খাবে, সে গিয়ে ডাইরেক্ট নিচে যে টাফি স্ট্রাকচার তার উপর গিয়ে চাপ পড়বে। চাপ পড়লে ওখানে পেইনটা বেশি ফিল হবে। কিন্তু যদি ওই অ্যাবসেসটা চারপাশে যদি তোমার একটু নরম নরম জিনিস থাকে, ফ্যাট জাতীয় জিনিস থাকে, তাহলে পেইনটা একটু কম ফিল করতে পারবে। তার জন্য এই সব মানে বেসিক্যালি মানুষদের দেখবা যে ওই অ্যানাল ফিস্টুলা, অ্যানাল অ্যাবসেস নিয়ে অনেক দিন কাটাই দিচ্ছে, এবং অনেকে বলে না, বলতে চায় না, বিশেষ করে মেয়েরা তো বলতেই চায় না, আর ছেলেরাও বলতে চায় না। অনেকদিন ভুগে 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 যখন একদম অনেক অসুস্থ বেশি হয়ে যায়, বিপদে পড়ে যায়, তখন গিয়ে ডাক্তার শরণাপন্ন হয়। কেন? কারণ তারা এটাকে নিয়ে টিকতে পারে, অনেকদিন থাকতে পারে। এটা দেখবে কমনলি লাইফে প্রচুর অনেক পাবা, এইসব পেশেন্ট পাবা, আত্মীয় পাবা, স্বজন পাবা, বহুত লোক পাবা, পাড়া প্রতিবেশী পাবা, যে তারা বলবে তার ফিস্টুলা অপারেশন হয়েছে, অ্যানাল ফিস্টুলা, এই অ্যানাল সাইনাস, অ্যাবসেস ড্রেন করতে হয়েছে। এবং এই জায়গাটা যে বললাম, সবাই ওভারলুক করে, এখানে ছোট ছোট গোটা হলে কেউ খেয়াল করে না, দেখারও সুযোগ নাই, এখানে ইনফেকশন হচ্ছে কিনা, লাল হয়েছে কিনা, ব্যথা করতেছে কিনা, দেখার তো সুযোগ নাই। তো দেখার সুযোগ নেই মানে আলটিমেট আল্লাহর রাস্তায় মানে একটু ব্যথা হলে মানুষ ওভারলুক করে, ইটসকে ঠিক আছে, ছেড়ে যাবে। কারো কারো ক্ষেত্রে এটা কিন্তু অনেক খারাপ কিছু হতে পারে, তো এটা খেয়াল রাখতে হবে। ন্যাচারালি কি সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা আছে? কোথা থেকে? স্যার ফিস্টুলার কথা বলতেছি। ফিস্টুলা ইউজুয়ালি, ফিস্টুলা থেকে সাইনাস তাড়াতাড়ি শুকায় যায়, ফিস্টুলা ইউজুয়ালি শুকায় না। কারণ ফিস্টুলা মানেই বলতে যাচ্ছে, এখনই বলতাম, ফিস্টুলা মানে ওর হচ্ছে দুটো ওপেনিং থাকবে, দুটা মাথা। ধর একটা আমরা যে বাসা বাড়িতে যে পাইপ লাগাই না, পাইপ, যে কোনো পাইপের দুটো মাথা থাকে না, দুটো এন্ড ওপেন, যে কোনো পাইপ কিনলে তুমি দুটো এন্ড থাকবে না ওপেন। সো ফিস্টুলা এরকম, ওর দুটো এন্ড ওপেন থাকবে, এক এন্ড এক জায়গায় ওপেন করবে, আর এক এন্ড আরেক জায়গায় ওপেন করবে, ঠিক আছে? সো এই যদি এই ছবিটার ক্ষেত্রে দেখো, রেকটাসে একটা ওপেনিং আছে, রেকটার ভিতরে একটা ওপেনিং আছে স্কিনে। তাহলে কি সে যখন খাবার খাবে, যখন তার স্টুল পাস করবে বা কোনো কিছু পাস করবে, এই স্টুলটা কিছুটা এই ট্র্যাক দিয়ে এসে এই খালি রাস্তা পেয়ে এদিক দিয়ে এসে অ্যানাস দিয়ে বের হবে, অ্যানাস দিয়ে মানে যে স্কিনে বের হবে। অথবা কোনো ডিসচার্জ যদি এখানে হয়, কোনো কিছু যদি হয়, সেটা এদিক দিয়ে এসে আলটিমেটলি ট্র্যাক দিয়ে বাইরে চলে আসবে। সো ফিস্টুলা কারেকশন ন্যাচারালি হয়। এই ক্যানেলটা অনেক সময় যে ক্যানেলটা তৈরি হয়, এটাও বন্ধ হয়ে যায় প্রপার অ্যান্টিবায়োটিক খেলে, প্রপার ওষুধ খেলে, কিন্তু অনেকের ক্ষেত্রেই হয় না, ঠিক আছে? যেহেতু যাদের ক্ষেত্রে হয় না, তখন তাদের ফিস্টুলাকে সার্জারি করে এটাকে রিমুভ করে ফেলতে হয়, থ্যাংক ইউ স্যার। ফিস্টুলা ট্র্যাকটাকে ফেলতে হয়, তবে কারেকশনও হয়ে যায়, কারেকশন হয় না তা না। তবে ফিস্টুলা হচ্ছে ওই ওভারলুক করে তো মানুষ, ওই দেখা যায় ডিসচার্জ হয়ে থাকে, বলতেও পারে না, বেশি হয় মানুষ আসলে বেশি লজ্জা বলতে চায় না, ঠিক আছে? এটা একটু সমস্যা হয়ে যায়। তো গেল, এনিওয়েজ। আচ্ছা এই যে ইস্যু একটা অ্যান্টিবায়োটিকের কাজ কি? অ্যান্টিবায়োটিক কাজ হচ্ছে এখানে তোমার কোনো সেকেন্ডারি ব্যাকটেরিয়াল গ্রোথকে প্রিভেন্ট করা, মানে যেখানে যদি কোনো ব্যাকটেরিয়াল গ্রোথ যদি না হয়, ইনফেকশন হবে না, ইনফেকশন হলে ট্র্যাকটা শুকাতে একটু সহজ হবে, ঠিক আছে? এই এর অ্যান্টিবায়োটিক কভারেজ দেওয়া হয় যদি তোমার কোনো ইনফেকশন হয়ে যায়, সেক্ষেত্রে। এদের ক্ষেত্রে ইনফেকশন কমনলি হয়ে থাকে এসব রোগীদের ক্ষেত্রে, যাতে এই ইনফেকশন আরো অনেক বেশি না ছড়ায় যায়। এমনি ট্র্যাক বন্ধ করতে গিয়ে ইনফেকশন অ্যান্টিবায়োটিক ডাইরেক্ট কোনো রোল প্লে করে না। ইনফেকশন প্রিভেন্ট করলে স্বাভাবিক হয় যে একটা জায়গায় ইনফেকশন নাই, সেই জায়গাটা মানে হিলিংটা একটু আর্লি হয়, ঠিক আছে? এনিওয়েজ, ইস্যুর একটা অ্যাবসেস যদি হলো, অ্যাবসেস হলো সহজ কথা, একটা ফোড়া হয়েছে, আমি এখন ফিস্টুলা চিন্তা করতেছি, করবো না,
তো ওটা ওভারলোড করতে 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 বড় হলো, জমলো, ঠাস করে কোনো একদম ফেটে গেল। ফেটে গেলে কি করতে পারে? ফেটে গেলে একটা ফেটে একটা মাথা এদিক দিয়ে বেরিয়ে আসতে পারে, একটা মাথা এদিক দিয়ে বেরিয়ে আসতে পারে, তাই তো হতে পারে। যখন দুই দিকে দুই মাথা বের হয়ে যাবে তখন হয়ে যাবে এটা অ্যানোরেক্টাল ফিস্টুলা। এটা অ্যানাসের সাথে অ্যানোরেক্টালের সাথে স্কিনে একটা কানেকশন থাকবে, সো এটা খারাপ। সো এটা যাতে না হয় এটা খেয়াল রাখতে হবে। এবং তোমার হচ্ছে এই জিনিসটা খেয়াল রাখতে হবে অ্যানোরেক্টাল ফিস্টুলা। আর অনেক সময় সাইনাস হয়, সাইনাস চাপার দরকার নেই। সাইনাস কি হতে পারে? এই অ্যানোরেক্টাল অ্যাবসেসটা যেটা ফেটে গিয়ে মাথাটা শুধু একদিকে বের হলো, হয় এদিকে বের হলো অথবা এইদিকে বের হলো, মানে একটা ব্লাইন্ড এন্ড, একটা পাশ বন্ধ একটা পাশ খোলা, এরকম যদি হয় সেক্ষেত্রে ওটাকে বলবো সাইনাস। কিন্তু ফিস্টুলা বলবো দুই দিকে দুটো ওপেনিং থাকবে। আচ্ছা, এটা গেল। আচ্ছা, এটা একটা ক্লিনিক্যাল বলে ফেলছি। এখন আসলে পুডেন্ডাল ক্যানেল বা অ্যালক্লক্স ক্যানেল খুব ডিটেইলস লাগবে না, জাস্ট জানো যে এখানে হচ্ছে তোমার এই যে লেজার শার্টিক ফোরামেন থেকে ডিপ পেনিয়াল পালস এই পর্যন্ত একটা ক্যানেল থাকবে একটা, ঠিক আছে? একটা ফাশাল ক্যানেল থাকবে। এই ক্যানেলে কি যাবে? এই দেখো ওই যে আমাদের সেক্টর 2, 3, 4 এরকম যে নার্ভ দেখতে পাচ্ছ, এখান থেকে পুরোনার নার্ভ নামবে, নেমে এই ভেতরে চলে এসে ইম্পর্টেন্স হচ্ছে এখানে পুরোনার নার্ভ এসে দুই ভাগে ভাগ হবে। দেখো এখান থেকে পুরোনার নার্ভ এখানে এসে একটা উপর দিকে ভাগ হয়ে ডর্সাল নার্ভ অফ দ্য পেনিস হচ্ছে, আর একটা এখান থেকে ভাগ হয়ে নিচে কি যাচ্ছে? পোস্টেরিয়র স্কটাল নার্ভ হচ্ছে, রাইট? সো জি স্যার। এখানে এসে পুরোনার নার্ভ দুই ভাগে ভাগে একটা পেনিসে চলে যাচ্ছে, একটা স্কটামে চলে যাচ্ছে। সো একটু জানলে আপাতত ইনশাআল্লাহ কোনো আর কোনো কথা ঝামেলা হবে না, এটা জানতে হবে। আচ্ছা, এটা লাগবে পুরোনাল ব্লক। পুরোনাল ব্লক হচ্ছে তোমার এই যে কেন দিই। আচ্ছা, ইপিসিওটমি একটু পড়াচ্ছে, ইপিসিওটমি আগে আসি দাও। আচ্ছা, এই যে তোমাকে বলছিলাম যে পেনিয়াল টিয়ার কথা বলছিলাম একটু আগে, যে বললা যে মেয়েদের ক্ষেত্রে কি হতে পারে। দেখো যে ফার্স্টে দেখো বাচ্চা ডেলিভারি হতে গিয়ে তার কি হলো, ফার্স্টে তার ভ্যাজিনাতে টিয়ার হলো। এই টিয়ারটা এখানে গ্রেড পড়া দরকার নেই, গ্রেড আমি এমনি দিয়েছি, গ্রেড দরকার নেই। ফার্স্টে ভ্যাজিনা টিয়ার হলো, এই টিয়ারটা বাড়তে 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 খেয়াল করে দেখো যে এখানে পেনিয়াল মাসল ছিল, মাসল ছিঁড়ে গেল, মারতে মারতে পরে অ্যানাল স্ফিংটার ছিল, এই অ্যানাল স্ফিংটার ছিঁড়ে আলটিমেটলি কি হলো, একদম রেকটাম ছিঁড়ে গেল। তো কত বড় ছিঁড়তে পারে, এত বড় ছিঁড়ে গেল তো বুঝতে পারতো কি একটা মেয়ের জন্য কি একটা অবস্থা হয়ে যাবে। তো এই জিনিসটাকে বাঁচানোর জন্য, এই যে বাচ্চা হওয়ার জন্য যে টিয়ারটা সবার টিয়ার সবারই হয় কিন্তু কম এবং বেশি ডিপেন্ড করে। তো এই টিয়ারটা যাতে না হয় সেজন্য দেখা ইপিসিওটমি দেওয়া হয়। ইপিসিওটমি হচ্ছে এই টিয়ারটা যাতে না হওয়ার আগেই, মানে বাচ্চা বের হওয়ার সময় টিয়ার না হওয়ার আগে আমি ম্যানুয়ালি কেচি দিয়ে বা কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে আমি এখানে কেটে দিলাম, এই জায়গায় কেটে দিলাম বা একটা কেটে দিলাম, কেটে দিলে কি হলো, এই অরিফিসটা বড় হয়ে গেল, সহজে বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, বেশি চাপাচাপি করবে না। এখন কাটতে গিয়ে অবশ্যই ডেফিনেটলি আমি পেনিয়াল মেমব্রেন যেখানে আছে সেখানে কাটবো না, কাটবো মাসেল পর্যন্ত কাটতে পারি, এটা পরে আবার কেটে আবার সেলাই করে দিতে হয় এনিওয়েজ। কিন্তু কাটবো কোথায়? অনেকগুলো জায়গায় কাটা যায়। একটা সরাসরি মিডল্যান্ড বরাবর কাটা যায়, মিডিও ল্যাটারাল কাটা যায়। ভালো হচ্ছে জিজ্ঞেস করতে হবে শর্ট নোট আসতে হবে, আমি যে পেনিয়াল টিয়ার করবো, এই টিয়ারটা বা আমি যে এখানে আমি যে কাটবো পেনিয়ামকে, সেক্ষেত্রে আমরা কোন অ্যাঙ্গেলে বা কত ডিগ্রি অ্যাঙ্গেলে বা কোন রিজনে কাটতে সবচেয়ে ভালো হবে, তখন বলতে পারছি আমরা একটা মিডিও ল্যাটারাল যে তোমার ইনসিশনটা দিব, যেটা সেটা ইপিসিওটমি করবো, সেটা হচ্ছে মিডিও ল্যাটারাল ইপিসিওটমি করবো, মানে মিডলাইন এবং ল্যাটারাল এদিকে অথবা এদিকে। এতে সুবিধাটা কি হচ্ছে, এদিকে যদি কেটে দিই তাহলে কি হচ্ছে, এক হচ্ছে ওই বার্থ ক্যানালটা স্পেস বেড়ে যাচ্ছে, আর এদিকে কাটলে সুবিধা হবে একটা যে এখানে তো আর পেনিয়াল মেমব্রেন নাই। তো এখানে যদি ছিটতে যদি ল্যাটারাল সাইডে আরো বেশি ছিঁড়ে যায়, কি ছিঁড়বে? সবচেয়ে মাসলটাই ছিঁড়বে, এর চেয়ে বেশি তো ছিঁড়বে না, থাইর মাসল ছিঁড়বে, তাই তো? সো আর পেনিয়াল বডি রেকটাম তো ইনভলভ হওয়ার চান্স থাকবে না। এর জন্য মিডিও ল্যাটারাল ট্র্যাকটা চুজ করা হয় যাতে আমার পেনিয়াল বডি বা পেনিয়াল মাসলগুলো যেগুলো ছিল সেগুলো ইনজুরিটাকে যাতে না হয়, এটা বলতে হয়। আচ্ছা, এটা কেন আসলাম এখানে? ফাইন। এই যে ইপিসিওটমি দেওয়ার সময় আমরা কি করি, তখন তোমার হচ্ছে আমরা স্বাভাবিক একটা মাসল তুমি কাটবা, একটা ব্লক দিতে হয়, নার্ভতে তোমাকে সেন্সেশনটাকে ব্লক করতে হয়, পড়া কিন্তু শেষ পায়। তো এই সেন্সেশন লস করানোর জন্য অবশ্যই একটু অ্যানাস্থেসিয়া দিতে হয়। সেই অ্যানাস্থেসিয়া কোথা দিয়ে আমরা দিয়েছি, পুরোন্ডাল ব্লক নামে সেই ব্লকটা দিই, আর পুরোন্ডাল নার্ভকে আমরা ব্লক করব, ঠিক আছে? সেটা দিব হচ্ছে আমরা দিব সেকেন্ড স্টেজ অফ লেবার টু পারফর্ম রিপেয়ার অফ ইপিসিওটমি। এটা আমরা দুইভাবে দিতে পারি, ট্রান্সভ্যাজিনাল মানে ভ্যাজিনা দিয়ে এবং পেরিনিয়াম দিয়ে, দুইভাবে আমরা দিতে পারি। খেয়াল করে দেখো এটা চুজ করা কিভাবে জানো? আচ্ছা, চুজ করা হয় হচ্ছে এই যে ইসচিয়াল, দেখো যে ইসচিয়াল স্পাইন আছে না, এটা ইসচিয়াল স্পাইন, তাই তো?
জি স্যার। ইসচিয়াল টিউবার্সের উপর ইসচিয়াল স্পাইন, ভ্যাজানের ভেতর দিয়ে হাত দিয়ে ইসচিয়াল স্পাইনটাকে আইডেন্টিফাই করা হয়, করা সম্ভব বাচ্চা ডেলিভারির আগে, করে ভেতর দিয়ে গিয়ে ওই জায়গাতে তোমার লোকাল অ্যানেস্থেসিয়া এজেন্ট দিয়ে দেওয়া হয়, এখানে দিলাম। অথবা বাহির থেকে আমরা ফিল করে সেম ইসচিয়াল স্পাইন যদি আমরা ফিল করতে পারি, সেক্ষেত্রে আমরা বাহির থেকে নিডেল দিয়ে সুই দিয়ে বা নিডেল দিয়ে আমরা এখানে লোকাল অ্যানেস্থেসিয়া এজেন্ট ইন্ট্রোডিউস করে দিতে পারবো। করে দিলে কি হবে, তাহলে এখান থেকে যে নার্ভ সাপ্লাইটা আসতেছে পুরোন্ডাল নার্ভ, যেটা এখানে রিজিয়নকে সাপ্লাই দিচ্ছিল বিভিন্ন জায়গায়, সেই সাপ্লাইটা বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে আমি সহজেই ইপিসিওটমি, এক হচ্ছে মা কষ্ট পাচ্ছে বাচ্চা ডেলিভারি হওয়ার সময়, এক তার আবার ইপিসিওটমি চামড়া কেটে দিচ্ছ, মাংস কেটে দিচ্ছ, এটা আরো ব্যথা পাবে, তাই তো? যদিও সেই ব্যথাটা বাচ্চা ডেলিভারি ব্যথা থেকে কম, তারপর তো ব্যথা পাবে। সো ব্যথাটাকে প্রিভেন্ট করানোর জন্য আমরা এই ইপিসিওটমি দেওয়ার জন্য পুরোন্ডাল ব্লক আমরা দিতে পারি। তবে সত্যি কথা বলতে এই পুরোন্ডাল ব্লক বেসিক্যালি সবসময় ট্রাই করার সুযোগ থাকে না, আর অত দেওয়ার সুযোগ হয়ে ওঠে না। তো ওই ইপিসিওটমি ডাইরেক্ট দিয়ে দেওয়া হয়, অনেক সময় দেওয়া হয়, অনেক সময় দেওয়া হয় না, তবে দিয়ে দেওয়া ভালো, এটা মার ব্যথাটা কমে যায়। আর এই যে যেটা ইউরোথ্রাল রাপচারের কথা বলছিলাম, এই যে সাইকেলে বেচারা উপরে বসেছিল, ঠাপাস নিচে পড়ে গেল সামনে, এরকম বিভিন্ন কিছু যদি ইনজুরি হয়, একটা ক্রাশ ইনজুরি হয়, ঠিক আছে, এবং হলে তোমার হচ্ছে এই ইউরোথ্রা ইনজুরি হয়ে ওই ইউনটা সব জায়গায় ছুড়ে যেতে পারে। স্যার স্যার অ্যানেস্থেসিয়া দিলে স্যার ইউটেরাইন মাসল কন্ট্রাকশন স্যার অ্যানেস্থেসিয়া দিলে স্যার ইউটেরাইন মাসল কন্ট্রাকশন গুলো স্যার কমে যাওয়ার কথা না স্যার, তখন ডেলিভারি ক্ষেত্রে কি কোনো সমস্যা হবে না স্যার? না, ইউটেরাইন মাসল কন্ট্রাকশন গুলো এই অ্যানেস্থেসিয়া, এটা আমি এক্স্যাক্টলি জাস্ট লোকাল অ্যানেস্থেসিয়া দিচ্ছি, লোকাল দিয়ে লোকাল নার্ভ ব্লক করছি, জাস্ট লোকাল নার্ভ, ঠিক আছে, লোকাল নার্ভ ব্লক করব, যেটা ওভারঅল পুডেন্ডাল নার্ভ। হ্যাঁ স্যার পুডেন্ডাল নার্ভ স্যার স্পিংটারটা ওপেন করে না ইনহিবিশন হবে না? আমি তোমাকে বলি তুমি পুরোনো নার্ভ লোকালি ব্লক করছো, ব্লক করে ওখানে সাপ্লাইটাকে এরিয়াতে স্কিন পুরোনো ব্লকে এমন জায়গায় ব্লক করছে যেটা তোমার হচ্ছে ও সারাউন্ডিং স্কিন এবং যে সারাউন্ডিং যে মাসকুলারটাকে তাকে যে জায়গায় সাপ্লাই দিচ্ছে সেটা আমি ব্লক করলাম। আর ইউটেরাসের যে কন্ট্রাকশন তুমি বলছো, এটা ইউটেরাসের কন্ট্রাকশনের জন্য এই নার্ভ আর কতটুকু কাজ করে, ইউটেরাসের কন্ট্রাকশনের জন্য কিছু হরমোনাল ফ্যাক্টর থাকে, ইম্পর্টেন্ট হচ্ছে অক্সিটোসিন, প্লাস আরো কিছু জিনিস থাকে, যেটা হচ্ছে পুরো ফিজিওলজিতে আশা করি পড়ছো তোমরা বা হয়তো পড়বা, এই কিছু ফ্যাক্টর থাকে যেগুলো ইউটেরাইন কন্ট্রাকশন করে, এর মধ্যে অক্সিটোসিন খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। সবকিছু মিলে ইউটেরাসের কন্ট্রাকশন, ইউটেরাস তো শুধু একটা নার্ভদের কন্ট্রাকশন হয় না, ইউটেরাস কন্ট্রাকশনের হরমোনাল ফ্যাক্টর থাকে, নার্ভাস স্টিমুলেশন থাকে, ঠিক আছে, তো সবকিছু মিলে ইউটেরাসের কন্ট্রাকশনটা হয়। সো এই নার্ভ দিয়ে যতটুকু ভালো করতে চাই ওটুকু ভালো হবে, ইউটেরাসের কন্ট্রাকশনের উপর যদি কোনো ইফেক্ট থেকেও থাকে এটা খুবই মিনিমাম ইফেক্ট হবে। এর চেয়ে বেশি ইফেক্ট, যেটা পজিটিভ ইফেক্ট হয়, সেটা অক্সিটোসিন হরমোনাল ইফেক্ট দ্বারা হয়, প্লাস ম্যাটার্নাল যে তার নিজে যে ভলেন্টারিলি ডায়াফ্রামকে স্কুইজ করে, ডায়াফ্রামকে চাপ দিয়ে যে নিচে ইন্টারনাল অর্গানের প্রেশারটা বাড়ায়, যার মাধ্যমে হ্যালো জি স্যার। একটু দাও, ফোন বাজে কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছো বিষয়টা? পুরোনো নার্ভের জন্য যতটুক ইউটেরাসে, শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। পুরোনো নার্ভ যতটুকু আমাদেরকে ব্লক করবে তার চেয়ে বেশি বড় ফ্যাক্টর হচ্ছে, বড় বড় ফ্যাক্টর অলরেডি প্রেজেন্ট আছে বডির মধ্যে। হরমোনাল আছে, ম্যাটার্নাল নিজে ডায়াফ্রাম উপর দিয়ে কন্ট্রোল করে ইন্টারঅ্যাবডোমিনাল প্রেসার বাড়ানো থেকে শুরু করে অনেকগুলো ফ্যাক্টর। সো ওই পুরোনো নার্ভ ব্লক করলে আমার বাচ্চা ডেলিভারি হইতে কোনো সমস্যা হবে না। এটা খুব মাইনুট জায়গা করে, ছোট্ট জায়গা করে, একদম জাস্ট ওই যতটুক কাটবো ওটুক, দেখো এই পাশেরটা দিয়ে শুধু একটু জিনিস ব্লক, এমন না যে এই পাশে পুরোনাল দিয়ে আমি ওই পাশটা অ্যানাস্থেসিয়া করে দিচ্ছি, তাও তো না, সো জাস্ট লোকালাইজ এরিয়াটুকু আমি ব্লক করে দেবো। আচ্ছা, এটা তো বলে ফেলছি, এটা তো বলে শেষ, এটা তো বলে ফেলছিলাম যে টিয়ারটা পেনিয়াল মেরে করছি। এটা হচ্ছে সুপারফিশিয়াল পেনিয়াল পাউচ, যে এক্সট্রাভাসেশন অফ ইউরিন, ফাঁসের স্কার পর্যন্ত চলে যাচ্ছে, সো এটা বলে ফেলছি আগে আমি। এই তো এতটুকুই ছিল, আশা করি এর চেয়ে বাইরে নাই। আমি যদি অনেক কিছু বলে ফেলছি, সব ইম্পর্টেন্ট কথাগুলো বলে ফেলছি। এখন বাকিটুকু তোমাদের দায়িত্ব, তোমরা পড়বা, ছবিগুলো আঁকবা,
এবং ডেফিনেটলি ইস্যু একটা ফোসাটা ভালো মতো পড়তে হবে, বাকিগুলো পড়তে হবে এবং একটু বুঝে পড়বা, ঠিক আছে? তোমাদের ভিস্টাম সিং পড়তে পারো, তোমরা অন্য বইগুলো পড়তে পারো, একটু পড়ে নিবা, কারণ এই টপিকটা আজকে যদি পড়ে ফেলো তোমাদের সুবিধা হবে কি, সত্যি কথা বলতে এটা যদি রেখে দাও হবে ওই একটু কঠিন হয়ে যাবে, পরে আবার যখন পড়তে চাও মনে হবে যে কি যে পড়লাম, কি যে স্যার বলেছিল আমি এই মুহূর্তে মনে পড়ছে, এরকম একটা ভাব চলে আসতে পারে। না আসলে আজকে কষ্ট করে পড়ে ফেলো, দেন আশা করি যেখানে বুঝতে কষ্ট হবে সেটা জান। এটা মোটামুটি সহজ, এখন আশা করি সহজ লাগবে, কারণ আমি পয়েন্টগুলো ধরে দিয়েছি। বই খুলে দেখবে অনেক কিছু লাগে, কি পড়বা কি পড়বো না কনফিউশন লাগবে, সো এখন পয়েন্টগুলো ধরে দিয়েছি, এই পয়েন্ট অনুযায়ী আগাতে থাকো, আশা করি এই পয়েন্টগুলোতে সমস্যা হবে না। আর তারপর কোনো রকম সমস্যা অবশ্যই আমাকে নক দিবা, ওকে? এমনি কারো কোনো স্পেসিফিক কোশ্চেন আছে? অনেকক্ষণ তো হয়ে গেল, 12:30। কারো কোনো কোশ্চেন আছে? আর আমরা আইটেম গুলা স্যার গুগল ফর্মে দিতে পারি না স্যার। এটা আইটেম ব্যাপারে স্যার আমরা ডিসিশন মানে স্যার সাগুতে মানে স্যার আপনার স্যার এক প্রবলেম আছে স্যার আগে আপনি একটু বললেন স্যার। স্যার নেট কানেকশনের সমস্যা হওয়ার কারণে স্যার আগের দিন মানে অর্ধেকের বেশি কোশ্চেন দেওয়ার পরে দেখা যায় স্যার সাবমিট হচ্ছে না, স্যার কোথা থেকে কোথায় চলে গেছে স্যার, এরকম প্রবলেম হচ্ছে স্যার। মানে রাইট করার পরে পরে হুটহাট করে স্যার দিয়ে দেখা যায় স্যার আইটেমটা ভালো হয়নি, প্রবলেম হয়ে গেছে। তো সমস্যা আসলে এই করোনা না যাওয়া পর্যন্ত মুশকিল। আচ্ছা দেখো, তোমরা তোমাদের কোনো স্পেসিফিক কোনো সমস্যা থাকলে মোস্তফা স্যারের সঙ্গে আগে শেয়ার করবো স্যারকে, যেরকম গত ক্লাসে তোমরা অলরেডি শেয়ার করেছো একটা ব্যাপারে, এরকম স্যার শেয়ার করবো, তারপর দেখো স্যার কি ব্যাপারে ডিসিশন দেন। স্যার তো অবশ্যই তোমাদের ভালোর জন্যই সব ডিসিশনগুলো দিবেন, এবং অবশ্যই সেগুলো তোমরা এবং অন্যান্য যে আরো যে টিচার আছে সবার সঙ্গে স্যার অবশ্যই ডিসকাশন করে নেন। তো তোমরা তোমাদের সমস্যাগুলো শেয়ার করো, যদি আমাদের সাথে শেয়ার করতে করতে পারো, স্যারের সঙ্গে শেয়ার করতে পারো, তবে ডিসিশন বেসিক্যালি মোস্তফা স্যার এবং সেগুলো তোমরা মিলিয়ে ডিসিশন নিয়ে নেন। সো ওভারঅল ডিসিশন তাদের থেকে আসে। তবে তোমরা তোমাদের পড়াটা পড়তে থাকো, ঠিক আছে? আইটেম দিতে যখন আইটেম শিডিউল করবে আইটেম দিবা, আইটেম হয়তো তোমাদের হতে পারে, স্যার মনে সেদিন বলছেন যে 20 জন করে আইটেম হতে পারে অনলাইনে, তো ফাইন, ওভাবে আইটেম হলে আইটেম নিবো আমরা, কোনো সমস্যা নেই, কিন্তু পড়াটা চালিয়ে যাও তোমরা তোমাদের। এমনি কোনো পড়া রিলেটেড কোনো কোশ্চেন আছে আজকে? নো স্যার। আচ্ছা ঠিক আছে, না থাকলে ভালো। আসসালামু আলাইকুম স্যার। ভালো তো সবাই, দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ।